আচ্ছা, আহ, যারা আছো তাদের সাথে একটু আগে কথা বলা শুরু করি। আহ, সবাই ভালো আছো? আমার ভিডিও এবং কথা দুইটাই কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কারণ ভিডিও ক্যামেরাটা একটু ঝামেলা করছে, সো আমি জানি না আবার মাইক্রোফোনটাও। তো সবাই কেমন আছি আমরা? জি ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। উম, তো আমরা তো আজকে ইয়ে করব সেকেন্ডে। তার আগে আ- আমরা একটু কথা বলি। আচ্ছা, গুড। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে আমরা ইন্টারাকশন করার চেষ্টা করব আজকে। হ্যাঁ, কারণ সেদিনকার চেয়ে একটু বেশি করার চেষ্টা করব যত তাড়াতাড়ি, যত বেশি ইন্টার মানে কথা বলে। শুধুমাত্র আমি প্রেজেন্টেশন দিয়ে গেলে অনেক সময় একটু বোরিং হয়ে যায়। সো কথা বলে, এখানে নাহিদ ম্যাডামও আছে। সো নাহিদ ম্যাডামও তার ইনপুট কিছু দিবে, আমরাও দিব। সো তোমাদের মধ্যে অনেকে বোধহয় ফুড টেকনোলজির আছে। কারা তারা? ফুড টেকনোলজি কে? নাজমুল, কি ফুড? আমি আছি। নাজমুল। জি জি। আর আরেকজন কে? আরেকজন ছিল আবরার, ও মনে হয় এখনো জয়েন করে নাই। আচ্ছা আচ্ছা, ও এখনো জয়েন করেনি। ওকে, সমস্যা নাই। সো ফুড টেকনোলজি যেহেতু, সেহেতু তোমার তোমার যে তুমি এখন কোন লেভেলে আছো পড়াশোনার ক্ষেত্রে? আমি হচ্ছে থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। ও, থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার। তাহলে তুমি কিছু ইনপুট দিও আমাদেরকে তোমার জায়গা থেকে। সো ফুড টেকনোলজি তো ডেফিনেটলি তোমাদের নিশ্চয়ই অনেক কিছুই পড়ায় ফুড টেকনোলজির মধ্যে। তো সেখান থেকে আমাদেরকেও কিছু মানে কিছু নলেজ দিও। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয় যে নলেজটা বোথ ওয়ে শেয়ারিং হলে ভালো। কারণ কিছু জিনিস হয়তো আমি জানি না, তোমরা হয়তো আরো ভালো জানো, বা আমার কাছ থেকে যদি কিছু পাওয়ার থাকে সেটা পেলা। সো এই জন্যই বলছি, সো ফুড টেকনোলজিতে ডেফিনেটলি আমাদের ভালো একটা ইনপুট আসবে তোমার কাছ থেকে। আর আর তো কেউ জি ফুড ম্যাম, রিলেটেড? অবশ্যই। থ্যাংক ইউ। ফুড রিলেটেড অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছো কেউ? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি ডিপার্টমেন্টে আছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো কোথায় পড়ছো তুমি? আমি ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, ওকে। সো অ্যাপ্লাইড নিউট্রিশন মানে তোমাদের কি মোর ওই নিউট্রিশন সাইটগুলো ওগুলা ইয়ে করা হয় নাকি? টেকনিক্যাল কিছু জিনিস কিভাবে প্রোডাকশন বা কি ওগুলাও ওগুলাও শেখানো হয়? আমাদের হচ্ছে স্পেসিফিক্যালি সবগুলা একসাথে কম্বিনেশন করে পড়ানো হয়। যেটা পড়ানো হয় আমাদেরকে সেটা সম্পর্কে প্র্যাকটিক্যালি ধারণা দেওয়া হয়। আমরা ল্যাবে বেশিরভাগ সময় বেশি কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা। সো ডেফিনেটলি তোমার কাছ থেকে আমাদের ভালোই কিছু শেখার আছে। সো আমরা এই করি, আহ, তোমার কাছ থেকেও কিছু পাওয়ার আশা করতেছি। সো যাই হোক, এখন যেহেতু কয়েকজন জয়েন করেছো, আমরা শুরু করি। অনেকটা সময় হয়ে গেছে। আহ, আচ্ছা আচ্ছা। যারা আগের দিন ছিল না, কেউ যদি, মাসুম বিল্লাহ মনে হয় জয়েন করেছে, আগের দিন ছিল না। আমি একটু রিভিউ বা রিক্যাপ করি। আগের দিন মেনলি আমরা করেছিলাম হচ্ছে ফুডের সাথে ক্লাইমেট চেঞ্জের যে রিলেশন, অথবা যারা ছিল তাদের জন্য একটু রিক্যাপ করি। ফুড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের যে রিলেশন, সেটা যে ফুডের থেকে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্ট, আবার ক্লাইমেট চেঞ্জের কারণে ফুডের উপর যে ইম্প্যাক্ট, এটা নিয়ে আমরা একটু ধারণা পেয়েছি। তারপরে হচ্ছে যে ফুডের আসলে ফুড সিস্টেমটা কিভাবে ক্লাইমেট চেঞ্জকে ইম্প্যাক্ট করে, বা ফুড সিস্টেমের মধ্যে থেকে যে গ্রিন হাউস গ্যাসটা জেনারেট হয়, সেটা ক্যালকুলেশন। আচ্ছা, সেটা নিয়ে আমাদের একটা অ্যাক্টিভিটিস ছিল। সো অ্যাক্টিভিটিসকে আমরা কেউ করেছি, করার সময় পেয়েছি? আচ্ছা, নাহিদ ম্যাডাম, তুমি কি আছো? আমাকে আজকে পড়া ধরো না, আমি করিনি হোমওয়ার্ক। না, পড়া ধরতে মানে এমনি জাস্ট নর্মালি যদি আমরা ডিসকাস করি যে আজকে তুমি কি
কি খেয়েছো সেটা থেকে ডিসকাস করি, তাহলে সবার জন্য ইজি হবে। আচ্ছা, বুঝলাম যে ক্যালকুলেশন করি নাই আমরা, কিন্তু আমরা যদি টোটাল ধরো দুপুরে আমরা ভাত খাই, যেমন ভাত খেয়েছো কেউ কেউ, কেউ গরুর মাংস খেয়েছো, আবার কেউ সবজি খেয়েছো। সো ওই ওই রেসপেক্টে আমরা একটু আলোচনা করি, কেউ যদি ক্যালকুলেশনটা করেও না থাকো, বাট করলে ভালো হতো আর কি। হ্যাঁ, সো নাহি তুমি দুপুরবেলা কি খেয়ে আসছো? দুপুরে আমি ভেজিটেবল খেয়েছি, রাইস খাই নাই, আর হচ্ছে চিকেন খেয়েছি একটা পিস। আচ্ছা আচ্ছা। আহ, তো আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা, যে আমার স্ক্রিনও, দুইটা স্ক্রিন গন্ডগোল পাকিয়ে যাচ্ছে আর কি। আহ, আচ্ছা, এখন নাহিদ যদি এটার বদলে গরুর মাংস খেত, অথবা তোমাদের মধ্যে কেউ কি আছে মানে গরুর মাংস খেয়ে আসছো এরকম কেউ আছে, তো আমি জিজ্ঞেস করবো যে কার্বন ফুটপ্রিন্ট কোনটাতে বেশি হবে। ধরো আমি দুপুরবেলা কালকে, কালকে রাত্রে আমি, আমার তো এখন মাত্র সকাল হলো, কালকে রাত্রে আমি আহ, বিরিয়ানি খেয়েছি, ওকে। সো ওয়াও। সো বিরিয়ানি খেয়েছি, এবং হ্যাঁ গরুর মাংস ছিল। সো এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি কে বেশি কার্বন ফুটপ্রিন্ট জেনারেট করেছে বা কার বেশি কন্ট্রিবিউশন, কি বলবা? একজন কেউ আমাকে বলে, একটু এক্সপ্লেন করো, কথা বলতে ডেফিনেটলি, হবে। ডেফিনেটলি তোমার। আর আমি দুপুরে যদিও চিকেন খেয়েছি, রাতে আবার খেয়েছি হচ্ছে আমি ব্যালেন্স করার জন্য ফিশ খেয়েছি আর কি। তো এটা হ্যাঁ। ছিল ছোট মাছ, হ্যাঁ। সো নদীর হয়তোবা যে মলা মাছ বলে না, মলা। সো আমার ধারণা আমার রাত্রেরটাতে কম্পারেটিভলি কার্বন ফুটপ্রিন্ট কম ছিল আর কি, কারণ ভেজিটেবল এন্ড হচ্ছে ছোট মাছ খেয়েছি সেজন্য। আর দুপুরে যেহেতু চিকেন খেয়েছি, চিকেনের তো মাছের তুলনায় কিছুটা ফুটপ্রিন্ট বেশি, সেজন্য আচ্ছা। কিছুটা বেশি। বাট তোমার চাইতে কম মনে হয় আমার। সো আমি কালপ্রেট এখানে। আচ্ছা, ফেরদৌস বোধহয় হাত তুলেছিলা, হ্যাঁ বলো। ফেরদৌস তোমার হাত তোলা মোটামুটি আছে? আপনাদের ডিসকাশন হয়ে গেছে। বিষয়টা যে ম্যাম, আপনি যদি গরুর গোস্ত খেয়ে থাকেন তাহলে আমি ধরে নিচ্ছি আপনি ওখানে 250 গ্রাম খেয়েছেন। আমি ধরে নিচ্ছি তর্কের হতে খাতিরে। পারে। হ্যাঁ। আহ, হ্যাঁ। তা এখন আমি যদি প্রতি কেজি গরুর মাংসের জন্য যদি আমি 99 কেজি কার্বন ডাইঅক্সাইড ধরি, তাহলে আমি 99/4 যেটা আসতেছে, আমি ধরলাম 25 কেজি ধরলাম, এটাকে 100 ধরে নিলাম আর কি। হুম 100 ধরে নিয়ে আমি 25 কেজি ধরে নিচ্ছি। হুম যে 25 কেজি আপনার এই 250 গ্রাম গরুর মাংসের জন্য আপনি কার্বন ডাইঅক্সাইডের ফুটপ্রিন্ট রেখেছেন হুম অলমোস্ট 25 কেজি আর কি। এটা আর এর সাথে যদি আমরা আরো অ্যাড করি যে অন্য, নট অনলি গরুর মাংস, সাথে আরো তেল ছিল, রাইস ছিল, অন্যান্য যে স্পাইসেস গুলো ছিল, এবং অন্যান্য যে ফায়ারের যে মানে মেকিং করতে যা যা লেগেছে, এই সব জিনিসে যদি অ্যাড করি তাহলে কিন্তু আমার মনে হয় এটা 30 অ্যাবভ হবে। তো হুম আমরা এই একটা ফুডে, একটা হুম বেলার খাবারে যদি আমরা 30 কেজি উৎপাদন করি, তাহলে এটা আমাদের জন্য হার্মফুল। অপর সাইডে আমরা নাহিদাপাটা দেখতে পাচ্ছি। নাহিদাপা যদি আজকে রাতে বা লাস্ট যেটা সবজির হিসেব করেছেন ব্যালেন্সের জন্য, কিন্তু ওটাও তো একটা ওয়াক্তে চলে যাচ্ছে। তো এখানে আমরা একটা বড় ডিফারেন্স দেখতে পাচ্ছি। অথচ আমরা একই ধরনের সময় অতিবাহিত করছি, ওইখানে কিন্তু খুবই কম। দেখা গেল যে 0.5 হতে পারে নাহিদাপার ওখানে। হুম। এখন সো যদি আমি ভাগ করি হ্যাঁ, 25/0.5, তাহলে প্রায় 50 গুণ কম বেশি হচ্ছে, সো আমি বা মহা কালপ্রিট 60 এখানে। গুণ কম বেশি হচ্ছে। আমি হ্যাঁ, মহা কালপ্রিট। সো আমি হচ্ছে 50 গুণ বেশি কার্বন ফুটপ্রিন্ট হ্যাঁ। কন্ট্রিবিউট করছি নাহিদের আমি আপনাকে নাহিদের সাথে পার্সোনালি যদি। বলছি না, আপনার জায়গায় আমরাও হতে পারি, আমরা প্রত্যেকের না 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 নামটা না, আমি আপনার নামের এটাকে, জায়গায় ভেবে দেখি। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি ফান করে বলছি যে আমি হচ্ছে মহা কালপ্রিট। সো আমার দ্বারা, তার মানে এই যে কার্বন ফুটপ্রিন্টটা আমি এমিট করলাম, বা কার্বন ফুটপ্রিন্ট আমি তৈরি করলাম, কার্বন ফুটপ্রিন্ট এমিট করা যায় না, কার্বন ফুটপ্রিন্টটা তৈরি করলাম সব কিছু মিলায়। সো তার এইটার কন্ট্রিবিউশন আমাদের পৃথিবীতে কত বছর থাকবে, তাই না? আমরা একটা স্লাইড গত দিন দেখেছিলাম যে মিথেন আমরা যেটা জেনারেট করছি, সেটা শুধু আজকে না, সেটা আসলে লং টার্ম থাকছে। সো আমার গতকাল রাতের এই বিরিয়ানি খাওয়াটা, প্রায় আমরা যেহেতু 100 দিয়ে মানে মানে গুণ করেছি আমরা যেহেতু, তার মানে আমি ধরবো যে 100 বছরের ইম্প্যাক্টটা, এবং এটা প্রায় 12 থেকে
কত 12 কত একটা ছিল জানি, 12 থেকে 50 বছর বা এরকম, ধরলাম 12 বছরই থাকলো। তাহলে দেখো আমার শুধু একবেলা এই বিরিয়ানি খাওয়ার জন্য প্রথমত তো আমি একটা মানে কি বলবো, যে রাতের ইম্প্যাক্ট সেটা তো গেলই, কার্বন ফুটপ্রিন্ট আমি তৈরি করলাম। তারপরেও আসলে এটা লং টার্মও একটা ইয়ে আছে, তাই না? কারণ হচ্ছে এই মিথেন যেটা আমি জেনারেট করছি সেটা তো শুধু আজকে না, সেটা আসলে আরো অনেক বছর থাকছে, তাই না? সবাইকে আমার সাথে এগ্রি করো এখানে? আমি কারো নামগুলো দেখতে পাচ্ছি না। ফেরদৌস, কাউকে জিজ্ঞেস করো যে আমি আসলে নামগুলো দেখার চেষ্টা করছি, ওই স্লাইড ওই ডিসপ্লেটা আনার চেষ্টা করছি কোনো একটা কারণে। আচ্ছা, ঠিক আছে। না, আমি যদি জিজ্ঞেস করো, অভিজিৎকে জিজ্ঞেস করতে চাইবো, অভিজিৎ কি কোনো কন্ট্রিবিউট করতে পারবেন? ম্যাম আর আমরা যে ডিসকাশনটা করলাম এবং ম্যামের যে কার্বন সরি মিথেনের যে ইয়েটা এবং কার্বনের যে হিসাবটা আমরা করলাম, এই ব্যাপারে আপনার কমেন্ট চাচ্ছি। অভিজিৎ, কি মন্তব্য করবেন বা কি বুঝতে পেরেছেন? ম্যাম, ফার্স্ট অফ অল অনেক নয়েজ, একটু ক্ষমা করবেন, আমি একটু বাহিরে টিউশন শেষ করে সমস্যা নেই, যাচ্ছি। সমস্যা নাই। ওকে, ওকে, তো ম্যাম, ওকে। কথা হচ্ছে সর্বপ্রথম আপনি আমাদেরকে না দিয়ে খেয়েছেন একা একা, এটা হচ্ছে একটা ভালো ভুল করেছে, আপনার। একটু কম হয়েছে, না না এটা বেশি হচ্ছে হতো। আপনার একটা ভুল। আর সেকেন্ড ভুল হচ্ছে ম্যাম, আপনি অনেক কার্বন ফুটপ্রিন্ট জেনারেট করছেন কম্পেয়ার টু মি, কারণ আমি আজকে স্যাডলি সারাদিন কিছু খাইনি, আরে সারাদিন বাহিরেই ছিলাম। সো আমার কার্বন ফুটপ্রিন্ট জিরো। সো আমি আসলে ওয়ার্ল্ডের জন্য অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আসলে ওকে। এই জন্য কিন্তু ভুল আছে। অভিজিৎকে ও আমাদের হচ্ছে আজকের দিনের অভিজিৎ, আরেকটা ভেঞ্জারও। না না, অভিজিৎ তার ধারণা কিছু না কিছু তো প্রসেসড ফুড ফেলেছে, ওটা ও চেপে গেছে। হ্যাঁ, বাসায় ও রান্না করা ও খাবো, কিন্তু প্রসেসড কিছু ওর উচিত এরপরে থেকে অভিজিৎ তুমি ভিডিও করে দিবা যে তুমি কিছুই খাও নাই, খুব ক্ষুধার্ত অবস্থায় তুমি হাঁটাহাঁটি করছো, তাহলে আমরা বুঝতে পারবো যে ফটোশপ করবো তুমি আজকে। কারণ তোমার নাহিদ ম্যাডাম খুবই স্ট্রিক্ট, আমি তাও বিশ্বাস করেছি, নাহিদ ম্যাডাম বিশ্বাস করে নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ম্যাম, যাই তাহলে আমি হোক। আরেকজনের কাছে যাব। আর ডিএলবি নাম দেখতে পাচ্ছি, এটা আসলে নাম না যদিও, কিন্তু আমি তাই বলছি সম্ভবত ফুড সাবজেক্টে পড়াশোনা করতেছেন, তাদের মধ্যে একজনের কমেন্ট চাইবো, তারপরে না হয় ম্যাম কন্টিনিউ করে এগিয়ে যাবেন। খুব হুম, শর্টলি শুনবো। হুম। আমি খুবই দুঃখিত, আসলে আমি নামটা লিখে দিয়েছিলাম যে আমার নাম হাসিবা আক্তার তানহা। আমিও নতুন ল্যাপটপ থেকে একটু এন্টার করছিলাম, তো এই জন্য নামটা ইটস এরকম ওকে, দেখা ইটস ওকে, অ্যান্সার দেন, ইটস ওকে। আজকে আসলে আমার ক্যাম্পাসের ছুটির লাস্ট দিন ছিল, তো আমি তেমন কিছুই খাইনি, বাইরের হাবিজাবি খেয়েছি। তো আমিও ম্যামের তুলনায় খুবই কম কার্বন ফুটপ্রিন্ট নির্গমন করেছি, তো আমিও পরিবেশের জন্য আই থিংক ভালো। গুড, সো ইউ অল আর আর্থ অ্যাভেঞ্জার্স, মানে তোমরা সবাই আর্থ হিরো। আচ্ছা, মেইন কালপ্রিট ওকে। আমি, তার মানে বোঝা যাচ্ছে মেইন কালপ্রিট আমি, এই জন্য আমার নেক্সট অ্যাটলিস্ট 6 মাস কোনো বিরিয়ানি খাওয়া যাবে না, সো আই প্রমিস দ্যাট। ম্যাম, এটা কোনো কথা ম্যাম? আপনি আমরা খাইনি, আপনার ছোট বাচ্চারা খাইনি, আর আপনি খুশি হচ্ছেন না, এটা তো ঠিক না। না না, এই জন্যই তো বললাম নেক্সট 6 মাস খাবো না, অসুবিধা না, নেক্সট 6 মাস না খেয়ে থাকবো। বিরিয়ানি, অন্য কিছু না, এতটা ভালো হবে না, অন্য জিনিস খাবো। ওকে, সো যাই হোক না, জোকস অ্যাপার্ট। সো না, হ্যাঁ, যারা স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই ডেফিনেটলি, যেহেতু দৌড়াদৌড়ি করছো, তবে প্রসেস ফুড খাওয়ার চেয়ে যদি বাসা থেকে কিছু খাবার নিয়ে আসো, যেটা নাহিদ ম্যাডাম বললো, মানে আমরা অনেক সময় দোকানে হাবিজাবি জিনিস কিনে খাই, যেটা তানহা বললো, তানহাই তো নাম বোধহয়, হ্যাঁ তানহা। সো হাবিজাবি জিনিস কেনার চেয়ে বাসা থেকে যদি আমরা ছোট কিছু স্ন্যাক্স নিয়ে আসি, আহ, তাহলে মনে হয় এটা আমাদের কার্বন ফুটপ্রিন্ট বলো, বা যেহেতু তোমরা ফুড অ্যান্ড নিউট্রিশনের স্টুডেন্ট, তোমরা তো আরো ভালো বুঝবা, মনে হয় সেটা মোর বেটার হবে, শুধু পরিবেশের জন্য না, আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা আবার এরকম গল্পের মধ্যে চলে যাব। সো এখন আমরা মোটামুটি প্রবলেম জানি, আই এম দ্য মেইন প্রবলেম ক্রিয়েটার, বাস এই জন্য আমার নিজেকে ইয়ে হলো শাস্তি। এখন হচ্ছে আমরা উই নো দ্য প্রবলেম, তার মানে আমরা সলিউশনগুলোর দিকে যাই, ঠিক আছে? যে আমরা তো জানি যে ফুড প্রোডাকশন বলো, আমরা গতদিনও দেখেছি যে ফুড প্রোডাকশন থেকে তারপর হচ্ছে কনজাম্পশন, এই যে কনজাম্পশন খাওয়া, এই গরুর মাংস খাওয়া, অথবা ধরো
এই যে প্রসেস ফুড খাওয়া অথবা প্যাকেটজাত খাবার বেশি খাওয়া, সেগুলো আসলে সলিউশন ক্রিয়েট করতেছে, সরি প্রবলেম ক্রিয়েট করতেছে। প্রবলেম ক্রিয়েট করতেছে কিভাবে? যে এটা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছে। কার্বন ফুটপ্রিন্ট মানে কি? কার্বন ফুটপ্রিন্ট মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই যে সম্মিলিত সমস্ত গ্রিন হাউস গ্যাস, তার যোগফলই হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট, যে আমরা কে কতটা বেশি কার্বন ফুটপ্রিন্ট তৈরি করছি করছি না। সো কার্বন ফুটপ্রিন্ট, যেমন আমার কার্বন ফুটপ্রিন্ট, আমি যদি পায়ের ছাপে ছবি আঁকি কালকে রাতের জন্য, কার্বন ফুটপ্রিন্টটা অনেক বড়। কিন্তু অভিজিৎ অথবা তানহা, ওরা যেহেতু কিছুই খায় নাই, তোমাদেরটা আসলে একটু সামান্য হতে পারে, যেহেতু তোমরা হয়তো প্রসেস ফুড খেয়েছো বা কিছু একটা, সেটাও খুব ছোট। সো এই কার্বন ফুটপ্রিন্টটা মেইনলি আসলে আমাদেরকে ভিজুয়ালাইজ করার জন্য। সো এই যে যেমন বড় ফুটপ্রিন্টটা দেখে বোঝা গেল যে আমার ফুটপ্রিন্টটা বেশি বা আমার ইম্প্যাক্টটা বেশি, আবার ছোটগুলো দেখে বোঝা যাবে যে তোমাদেরটা কম। সো এই নাম্বারগুলোকে ইজিলি ভিজুয়ালাইজ করার জন্য কার্বন ফুটপ্রিন্ট। সো কার্বন ফুটপ্রিন্ট আসলে একটা বলা যায় একটা কনসেপ্টই আর কি, সবগুলা যোগ করে ইয়ে করা, যে সম্মিলিত কত সেটা। সো আমরা এখন সলিউশন কিছু দেখব। আমি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে আমি ফেরদৌসের কাছে দিব, কারণ ফেরদৌস আজকে আমাদেরকে মাইক্রোগ্রিন করা শিখাবে। সো সলিউশনের মধ্যে, আচ্ছা সলিউশনের আগে আমি আবার একটু সলিউশন, যেহেতু পুরানো জিনিসগুলো একটু রিক্যাপ করে আসতে একটু আসলে আমাদের জন্য সুবিধা। সো আমরা গত ওয়ার্কশপে, গত দিন ডে 1-এ আমরা লার্নিং অবজেক্টিভ 1-2টা দেখেছি, ঠিক আছে? যে 1-2 মধ্যে ছিল কানেকশন, 2 হচ্ছে প্রবলেম, আর অবজেক্টিভ 3 হচ্ছে মেনলি স্মার্ট প্রোডাকশন, স্মার্ট প্রসেসিং, প্যাকেজিং অ্যান্ড স্মার্ট কনজাম্পশন, মানে সলিউশনগুলো নিয়ে আলোচনা করা আজকে আমাদের। ওকে, সো সলিউশনের মধ্যে মেইনলি আমরা এগুলাই দেখব। প্রোডাকশন, প্রসেসিং, প্যাকেজিং এর সাথে আসলে ট্রান্সপোর্টের সবগুলোর সাথেই যেহেতু ইনভলভ, আলাদা করে লিখি নাই, কিন্তু আমরা মেইনলি এই জায়গাটা একটু আলোচনা করব। আর স্মার্ট কনজাম্পশন। আচ্ছা, স্মার্ট প্রোডাকশন এখন যদি আমি বলি, কেউ আমাকে একটু যারা, যে দুইজন বলেছো অভিজিৎ আর তানহা ছাড়া অন্য কেউ, বলো যে স্মার্ট প্রোডাকশন বলতে তোমরা কি বুঝছো? যেহেতু আমরা কিছু জিনিস পড়াশোনা করে আসছি বা কিছু জিনিস আমরা দেখে আসি, সো স্মার্ট প্রোডাকশন বলতে কেউ, কারো কোনো যদি ইনপুট থাকে বা কেউ কি বুঝছো, কেউ একজন মানে নিজেরা বলতে পারো, অথবা আমরা তাহলে নাম ধরে ডাক দিব, যে কে, যে বলবা, যাকে বলতে বলবো আর কি। কে বলবা? ভলান্টারিলি বলতে পারো। যদি কেউ না বলো তাহলে ম্যাম আমাদের, হ্যাঁ বলো। হ্যাঁ, কে? আমি কিছু বলতে পারি? অবশ্যই, ডেফিনেটলি। তুমি তানহা মাসাই। না? মাসাই, আচ্ছা, ওকে। হ্যাঁ, বলো। জি ম্যাম, আমি হচ্ছে আজকে একটু লেট করে জয়েনিং করছি, মানে সরি ভুলে গেছিলাম, তার জন্য আমি খুবই দুঃখিত। সমস্যা নেই, ওকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলো। আহ, তো স্মার্ট প্রোডাকশন আমি যেটা মানে আমার মধ্যে আছে আর কি, আমি যেটা বুঝি এটা হচ্ছে আমরা কোনো জিনিস যখন হচ্ছে প্রোডাক্ট করব, তখন আমাদের মানে স্মার্ট ওয়েতে এটা প্রোডাক্ট করা হবে। যেমন হচ্ছে আমরা যদি কোনো কিছু বলতে যাই যে এই জিনিসটা প্রোডাক্ট করবো, ওই জিনিস প্রোডাক্ট করার মাধ্যমে আমাদের যেন আবার মানে পরিবেশটা যেন ক্ষতি না হয়। মানে এখন আমরা যে আমাদের বিদ্যুৎ মানে রংপুরের পারমাণবিক যেটা মানে বিদ্যুৎ উৎপাদন করে, মানে এটাকে কি বলে, সরি আমার এখন মনে আসতেছে না। আহ, পাওয়ার। পারমাণবিক গ্রুপ, মানে ওইটা আচ্ছা, আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ বলো। এটাতে কিন্তু আমাদের খুবই হচ্ছে মানে পরিবেশ দূষিত হচ্ছে। মানে হুম। এখান থেকে আমরা অনেক কার্বন, মানে পরিবেশের জন্য এটা কিন্তু খুবই ক্ষতিকর। এটাকে আমরা স্মার্ট প্রোডাকশন বলতে পারি না, যদিও এটা থেকে আমরা অনেক মেগাওয়াট মানে বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি, তবে এটার কিন্তু ব্যাড ইফেক্ট আছে আর কি। তো এটাকে তো আমরা স্মার্ট প্রোডাকশন বলতে পারি না। ওইটাই ছিল আমার মানে কনসেপ্টে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, না না, ডেফিনেটলি তুমি এটা একেবারে পারফেক্ট বলেছো। সো আর কেউ এখানে কিছু বলবা? আমাকে কিছু বলার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে, বলো। আমি চাই তোমরা আমরা আজকে এভাবে কথা বলে যদি বলি, আমরা প্রেজেন্টেশন বা ওয়ার্কশপটা শেষ করে আরো বেশি মজা হবে আর কি। হ্যাঁ বলো। আমার ওপিনিয়ন এরকম যে স্মার্ট প্রোডাকশন সরি, তুমি যে, আমি যেহেতু নাম দেখতে পাচ্ছি না, তুমি কি তানহা? জি জি আমি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। আই থিঙ্ক স্মার্ট প্রোডাকশন এরকম কিছু যে
একটা কোনো কিছু কম ব্যবহার করে বা কম অপচয় করে পরিবেশের ক্ষতি হয় না এরকম কোনো কিছু মানে উৎপন্ন করার যে পদ্ধতিটা আছে ওইরকম কিছু, যদি সহজ কথায় বলতে যাই তাহলে বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহার করে দক্ষ ও টেকসই কোনো কিছু উৎপাদন করা হচ্ছে স্মার্ট প্রোডাকশন আমার ক্ষেত্রে, আমি হুম। যেটা মনে করি। না, ডেফিনেটলি তুমিও একদমই ঠিক বলেছো। সো যেহেতু আমরা ফুড স্মার্ট প্রোডাকশন মানে, হ্যাঁ তাই, স্মার্ট প্রোডাকশন মানে প্রযুক্তির ব্যবহার যেন পরিবেশের ক্ষতি না হয় সেগুলাই। সো এখানে আচ্ছা, এখানে ওইগুলাই বলা হয়েছে, যেমন হচ্ছে প্রযুক্তির ব্যবহার অথবা প্রেসাইজ একটা, আমি রিডিং না পড়ে আমি জাস্ট কিওয়ার্ডগুলা বলি, যে প্রেসাইজ ডাটা মেথড, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এমনভাবে জিনিসগুলা করব, ফুড গ্রো করব অথবা ফ্রুট প্রডিউস করব যেন ডাটা বেজ হয়, ঠিক আছে। ডাটা বেজ মানে হচ্ছে ডাটা আমরা ইউজ করি যে কতটা দরকার, মানে বিভিন্ন ক্ষেত্রে সেটা হতে পারে। এবং মেথডটাও আমাদের হতে হবে এই প্রযুক্তিকে ব্যবহার করে, বাট মিনিমাইজ ওয়েস্ট, তার মানে হচ্ছে আমরা এমনভাবে করব, প্রযুক্তির ব্যবহার করব কিন্তু ওয়েস্টটা কম জেনারেট করব, তাই না? এবং আলটিমেটলি আসলে এই সব কিছু যদি আমরা ভালোভাবে করতে পারি, স্মার্টলি করতে পারি, কার্বন ফুটপ্রিন্টটা যেন কম হয়, ঠিক আছে। সো আমাদের মেইনলি স্মার্ট প্রোডাকশন মানে হচ্ছে আমরা ভালো প্রযুক্তিগত প্রযুক্তির ব্যবহার করে, তারপরে ডাটা ব্যবহার করে সেগুলো আমরা এমন জিনিস প্রডিউস করব যেন ওয়েস্টটা কম হয়, এবং ওয়েস্টটা কম হয় এবং ওভারঅল সব কিছু থেকেই এই প্রোডাকশনের যা যা ব্যাপার স্যাপার আছে সবগুলো থেকেই আলটিমেটলি যেন কার্বন ফুটপ্রিন্টটা কম হয়। কার্বন ফুটপ্রিন্টটা কম হওয়ার মানে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ কম হওয়া, গ্রিনহাউস গ্যাস কম এমিট করা। এবং আরেকটাও এখানে কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজিং দ্য হারভেস্ট এবং প্রোডাকশনটা। আমরা এখন যদি কিছু না করি ডেফিনেটলি কার্বন ফুটপ্রিন্ট হবে না। সো কিছু না করাটা অপশন না, অপশনটা হচ্ছে এই সব কিছু করে আবার আমাদের হারভেস্টটাও বা প্রোডাকশনটাও আমাদের বাড়াতে হবে। সো এটাই হচ্ছে মেইনলি স্মার্ট প্রোডাকশন। ওকে, সো আমি একই জিনিস, যেহেতু আমি কয়েকটা স্লাইড স্কিপ করে যাব। আচ্ছা, যেহেতু আমাদের এটা অনেক বড় একটা ভাস্ট ডে, সো আমি কিছুটা জায়গায় ফোকাস করে করে আমরা আগাবো। আমরা যদি ফার্ম থেকে শুরু করি, ঠিক আছে, ফার্ম থেকে শুরু করে, যারা ফুড টেকনোলজি তারা হয়তো আরো বলতে পারবা এই জায়গাগুলোতে, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, ঠিক আছে। সো আমরা যেহেতু ফার্মটা আমাদের মেইন প্রোডাকশনের একটা জায়গা, আমরা ওখান থেকেই শুরু করব এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার নিয়ে আমরা বলবো। সো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার তিনটা পিলার, ঠিক আছে। যেহেতু আমরা স্মার্ট প্রোডাক্টিভিটির কথা বলতেছি, স্মার্ট প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের কথা বলতেছি। সো তিনটা পিলারের উপরে এই সিএসএ অথবা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার দাঁড়িয়ে আছে: প্রোডাক্টিভিটি, অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন, ঠিক আছে। সো এখন আমি যেহেতু এটা মনে হয় কোনো কোনো জায়গায় মোবাইলে দেখলে একটু ছোট দেখা যায়, আমি একটু এটাকেই আমি একটু মানে আলাদা আলাদা করে বলছি। সো পিলার ওয়ান হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটির মধ্যে কি থাকতে পারে? প্রোডাক্টিভিটির মধ্যে থাকতে পারে হচ্ছে হাই ইল্ড ভ্যারাইটিস, মানে হচ্ছে আমরা এমন সিড ব্যবহার করব যেন আমাদের ডাবল প্রোডাকশন দেয়, ঠিক আছে। সো এখন অনেক গবেষণা করে এমন কিছু সিড বের হয়েছে যেগুলো আসলে প্রোডাকশনটা অনেক বেশি করছে। তারপর হচ্ছে মেথড, এগুলা কিন্তু একটার সাথে আরেকটা, মানে এগুলা কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, এর চেয়ে আরো বেশি কিছু থাকতে পারে, যেহেতু আমাদের সময় স্বল্পতা, আমরা কয়েকটা এক্সাম্পল করে দেখাচ্ছি। সো এটা তো গেল আমাদের প্রোডাকশনটা বাড়ানো। তারপরে হচ্ছে প্রেসাইজ ফার্মিং। প্রেসিস ফার্মিং মানে হচ্ছে যে যেখানে যেটা দরকার সেখানে ইউজ করা। সো এখানেই প্রযুক্তির কিছু ব্যাপার আছে, এখানেও আছে ডেফিনেটলি। আমরা সিড এমনকি মানে ব্যবহার করছে যেটা ডাবল ডাবল আমাদের প্রোডাকশন দিচ্ছে। আর প্রেসাইজ ফার্মিংটা কি? ধরো এই জায়গাটা যদি আমরা দেখি, স্মার্ট স্প্রেয়ার। সো ট্র্যাডিশনালি আমরা কি করি, যে আমরা সব জায়গায় একইভাবে পানি দেই, একইভাবে সার দেই, কিন্তু স্মার্টলি আমরা যখন দিতে যাব তখন আমরা যার বেশি হাংরি, ঠিক আছে, যে বেশি দরকার, যার বেশি দরকার আমরা তাকেই দিব। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ড্রোন ইউজ করতে পারি, সেন্সার ইউজ করতে পারি। সো ড্রোন দিয়ে আমরা দেখতে পারি অথবা সেন্সার দিয়ে আমরা সেন্স করতে পারি যে কোন গাছটার সবচেয়ে বেশি পানি দরকার, বা কোন গাছটার সবচেয়ে বেশি সার দরকার, বা কোন গাছটার আরো অনেক, মানে ধরো ওই জায়গায় ওই গাছটা মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে। সো এই জিনিসগুলো আসলে আমরা প্রযুক্তির ব্যবহার করে আমরা করতে পারি। সো এখানেও ডাটার ব্যাপারও আসতেছে, ঠিক আছে, এভরিথিং ইজ ডাটা বেস। সো এটাই হচ্ছে, ও সরি, আচ্ছা। সো আচ্ছা, সরি আমি একটু
আচ্ছা, সো এগুলা তারপরে হচ্ছে তোমার মেথড 3 হচ্ছে ধরো ইন্টেন্সিফিকেশন, মানে হচ্ছে যে আমরা ধরো একই জায়গায় বেশি যদি প্রডিউস করতে পারি, ঠিক আছে? সো একই জায়গায় এটা তো ছিল ট্র্যাডিশনালি আমরা একটা ল্যান্ডের মধ্যে সব করলাম, কিন্তু আমরা যদি ভার্টিক্যালি করি, একটার উপর আরেকটা করি, হ্যাঁ, তাহলে জায়গাটা কম লাগবে এবং ডাবল প্রোডাকশন হবে। আচ্ছা, এখন আমি যদিও এটা আমার প্ল্যান ছিল আসলে লাস্টে দেওয়া, সো আমি এখন ফেরদৌসের কাছে একটু দেই, যেহেতু প্রোডাকশনের ব্যাপারটা। ফেরদৌস মাইক্রোগ্রিন নিয়ে আমাদেরকে একটু বলো, মাইক্রোগ্রিনের ব্যাপারটা আসতেছে। সো হ্যাঁ ফেরদৌস, তুমি যদি কিছু, হ্যাঁ ম্যাম। হ্যাঁ। ম্যাম আপনি কি আমার পাওয়ার পয়েন্টটা কি ই করবেন কিনা, প্লে করবেন কিনা? আমি কি আগে প্লে করব নাকি তুমি আগে কিছু বলে তারপর? আমি প্লে করছি। ওটা সামনে থাকুক ম্যাম, সামনে থাকুক, হ্যাঁ। আচ্ছা, আহ, আচ্ছা, আমি কি প্লে করে দিব? জি ম্যাম, প্লে করেন, তারপর আচ্ছা, কথা বলতে শুরু করি। মাইক্রোগ্রিন আসলে মাইক্রোগ্রিন জিনিসটা কি একটু যদি ওদের ধারণা দিতা, কারণ অনেকে হয়তো জানে না। আমরা হ্যাঁ অনেকবার মাইক্রোগ্রিন হ্যাঁ, কথা বলেছি, আমরা সুপারফুড জি এর কথা বলেছি, বাট একটু যদি ধারণা দিতা, তারপরে আমি ভিডিওটা শুরু জি। করছি। হুম। আমার ভিডিও না, পাওয়ার পয়েন্টটা আর কি, পাওয়ার পয়েন্টের কোনো অংশ আছে কিনা। আচ্ছা যাই হোক, আমি আর কি তাহলে নিজে একটা পাওয়ার পয়েন্ট ওপেন করতে চাইছিলাম। থাক, ও আচ্ছা, সমস্যা তুমি নেই, আমি এটা নিয়ে কথা বলি। ম্যাম আপনি আমাকে একটু শেয়ারিং অপশনটা একটু দিয়ে দেবেন কাইন্ডলি। আচ্ছা, পাওয়ার পয়েন্টে আমি শেয়ার করতে পারি, দাঁড়াও ওয়েট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভালো হয়। আমার এটাকে করতে গেলে একটু সমস্যা হচ্ছে। আর আমি সরি বলে নিচ্ছি যে আমি একটু আউটসাইডে আছি। নয়েজের বেশি প্রবলেম হলে আমাকে বলবেন, আমি খুবই সরি। কারণ আমি একটা শপিং করতে আসছি, ভাবছি শপিং শেষ করেই করবো, এটা খুবই আনপ্রফেশনাল কথা। বাট আমি একটা একটা সাইডে চলে এসেছি যেখানে আমি মিটিং শেষ করবো ইনশাল্লাহ। আর আমাদের আজকের যে শিক্ষণীয় বিষয়টা, এটা হবে একটা ইউনিক এবং আনন্দদায়ক। এবং এটা শুধুমাত্র কোনো শেখা না, যেটা আমরা শুধু শেখার জন্য শিখি। এটা আমরা করব যেটা আমাদের জীবন ধারণের সহযোগিতা করবে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে সাহায্য করবে। এবং একটু আগে যে আমরা বলতেছিলাম যে স্মার্ট প্রোডাকশন, এটাও স্মার্ট প্রোডাকশনের একটা ক্ষুদ্র অংশ হতে পারে। ঠিক আছে, তা আমরা কি সেই দিকে আগাই? আমরা মাইক্রোগ্রিন সম্পর্কে আলোচনা করব। স্মার্ট ফার্মিং অথবা সাস্টেনেবল ফার্মিং অথবা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য যে আগামী দিনের যে চাহিদা, সেটা আমাদের করতে হলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে আমাদের শুরু করতে হবে। আমি সবাইকে মাইক্রোগ্রিন সম্পর্কে বলবো। মাইক্রো এবং গ্রিন শব্দটা যদি আমরা শুনি, আমাদের ব্রেইনে অথবা আমাদের মানসপটে একটা ভিজুয়ালাইজেশন চলে আসে যে ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ কিছু একটা, তাই না? আমি যদি বলি তো মাইক্রোগ্রিন হচ্ছে সবুজ রঙের অথবা কালারফুল ক্ষুদ্র সবজি। সবজির বীজ দিয়ে আমরা এটাকে তৈরি করি। আমি খুব সাধারণ ভাষায় বলছি, মাইক্রোগ্রিন হচ্ছে আমরা কনজিউম করতে পারি সেই সবজিগুলোর বেবি সাইজের যে ইয়েগুলা, অঙ্কুরোদ্গম হয়েছে সদ্য সেই জিনিসগুলা। এবং এইগুলা খুবই পাওয়ারফুল নিউট্রিয়েন্ট। ম্যাম আমরা কি পাওয়ার পয়েন্টটা খুঁজে পেয়েছি ম্যাম? পাওয়ার পয়েন্টটা তো আমাকে যদি আরেকবার একটু শেয়ার করতে, আমি খুলতে পারছি না এখান জি থেকে। ম্যাম, হ্যাঁ। সরি, আমি 30 সেকেন্ড একটু মিউট থাকছি। আচ্ছা, ওকে, আমি পেয়ে গেছি, মানে খুলতে পেরেছি। সো আমি এখন অন করে দিচ্ছি এটা। ওকে ম্যাম, আমিও পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম ওপেন করেন। আচ্ছা, তা মাইক্রোগ্রিনটা আমরা আমরা সাধারণভাবে যে সবজিগুলো খেয়ে থাকি, সাপোজ সেটা লাল শাক হতে পারে, তারপর সরিষা শাক হতে পারে, এটা আমরা বীজ থেকে তৈরি করি এবং বড় করি মাটিতে, এবং বড় করার পরে সেটাকে আমরা খাই। কিন্তু একটা মজার বিষয় আছে, প্রত্যেকটা বীজের মধ্যে সুপ্ত একটা ক্ষমতা সৃষ্টিকর্তা এই বীজের মধ্যে দিয়ে রেখেছেন। সাপোজ যেমন একটা ডিমের মধ্যে পূর্ণ একটা মুরগি তৈরির বা একটা পাখি তৈরির মতো পুষ্টি এবং জেনেটিক উপকরণ ওর মধ্যে থাকে।
এগুলো খুবই পাওয়ারফুল, এগুলা একটা জীবন তৈরির উপযুক্ত। ঠিক তেমনি একটা বীজের মধ্যে সৃষ্টিকর্তা এমন একটা পাওয়ারফুল জিনিস দিয়ে রাখছে। আমরা যখন এই বীজটাকে অঙ্কুরোদ্গম করে খাওয়ার উপযোগী করে ফেলি এবং খুব টাইনি বেবি হয়, তখন এটা খুবই একটা মানে সুপার ফুড হয়ে যায়। মাইক্রোগ্রিন একটা সুপার ফুড। বাংলাদেশে মাইক্রোগ্রিন পাওয়া যায় সুপার শপগুলা বা অনলাইন শপগুলাতে পাওয়া যায়। তা আমরা যেটা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আসলে সামনে একটা কিছু থাকলে আমাদের আসলে ভালো লাগে। তো এইটা হচ্ছে আর কি মাইক্রোগ্রিনের ছবি আমরা দেখতে পাচ্ছি। ম্যাম আপনি, আমি আমি বললে আপনি নেক্সট টেক্সট করে দিবেন, আমি একটু বলে আপনাকে আমি বলবো তখন, ঠিক আছে? ওকে, আমরা সেকেন্ড পেজে যাই ম্যাম, পরের পেজটা। হ্যাঁ, তো এইখানে মাইক্রোগ্রিন সম্পর্কে একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি মাইক্রোগ্রিন গ্রিন গুলো দেখতে কত সুন্দর হয়। আমি বলে রাখি, আমি কিন্তু বাসায় এটা করি কারণ আমি এটার নিউট্রিয়েন্টস ভ্যালুটা বুঝতে পেরেছি এবং আমার বাসার সবাই খেতে খুবই ইউজ টু হয়ে গিয়েছে। আমাকে বলতে হয় না, প্রথম থেকে আমাকে বলতে হতো, নিজে করতে হতো, সবাই এখন নিজে থেকেই করে। দেখতেও অনেক সুন্দর লাগে, যে দেখে সে বলে যে আমাকে একটু করা শেখান না। যারা পার্সোনালি দেখেছে আর কি আমার বাসায় করতে, আমরা ইনশাল্লাহ সবাই একত্রে শিখবো আজকে যেন আমরা এখানে আছি। হ্যাঁ, তা আমরা আসলে এই জিনিসগুলাকে দেখবো। ম্যাম নেক্সটে যাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাইক্রোগ্রিন গুলা কি একেবারে এই যে বীজ থেকে কেবল গজিয়েছে 5 থেকে 6 দিনের যে ছোট্ট টাইনি চারা, এটাই হচ্ছে ক্ষুদ্র সবুজ বা মাইক্রো গ্রিন। নেক্সট টাইম ম্যাম আমরা এখানে এটার বেনিফিট গুলো নিয়ে একটু আলোচনা করব, যে কি কি হেলথ বেনিফিট রয়েছে। হ্যাঁ, আমি যেটা আগে বলে ফেলেছি, এটা কিন্তু একটা সুপার ফুড। এবং আমি বলেছি না যে ক্ষুদ্র ডিম অথবা বীজ এগুলো জীবন তৈরির জন্য উপকরণ ধারণ করে, এবং আমরা যখন এটাকে প্রথম ইনস্টিগেট করি তখন এই জিনিসগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখেছেন ছোট্ট বাচ্চাদের মুখগুলো একটু গুলু গুলু থাকে, সবাই দেখেছি তাই না? প্রত্যেকে ছোট্ট বাচ্চাদেরকে একটু আদর করতে পছন্দ করি। এই চারা গাছগুলো কিন্তু অ্যাডোরেবল, খুব মানে আমাদের আদর পাওয়ার উপযুক্ত। বাট আমরা তো চারা গাছকে আদর করতে পারবো না, আমাদের নিউট্রিশনের দিকে খেয়াল করতে হবে, পুষ্টির দিকে খেয়াল করতে হবে। বাচ্চাদের যেমন শরীরটা খুবই শক্তিশালী এবং পুষ্টিগুণে ভরা থাকে, ঠিক তেমনি যেমন দেখবেন বাচ্চাদের মুখে খুবই ইয়ে থাকে, স্কিন শক্তিশালী করার যে ফ্যাটটা, সেটার নাম যেন কি থাকে, সি দিয়ে নাম, কেউ কি মনে করতে পারছে? মেয়েরা জানতে পারে। কোলাজেন, কোলাজেন। কোলাজেন তাদের শরীরে সবচেয়ে বেশি থাকে, বয়সের সাথে সাথে কমতে থাকে, মানে স্ট্রং থাকে। ঠিক তেমনি এই ইয়েগুলা, মাইক্রোগ্রিন গুলা যখন গজায় তখন এরা খুবই শক্তিশালী থাকে, খুবই নিউট্রিয়েন্ট উপাদানগুলো থাকে এর ভিতরে, মিনারেল গুলো থাকে, এসেনশিয়াল যা যা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সবই থাকে। তাও কিরকম ভাবে থাকে, 4 থেকে 10 গুণ পর্যন্ত হতে পারে। এটা ওটার টাইমিং এবং কোন জাতের বীজ তার উপর ডিপেন্ড করে পার্থক্যগুলো হয়ে থাকে। তো খুবই শক্তিশালী, এবং এটা আমরা যদি নেই তাহলে ডায়েট হিসেবে নিলে আমাদের হেলথের অনেক বেনিফিট রয়েছে। 4 আমি থেকে, যদি সরি খুব একটু ফাস্ট, ইন্টারাপ্ট করি ফেরদৌস, সেটা 4 থেকে জি 40 ম্যাম, গুণ বোধহয়, তুমি বোধহয় ভুলে 10 ও বলেছো। সরি, তো 4 থেকে 40। সরি, এটা হ্যাঁ, 10 হবে, 4 থেকে 40 হবে, আমি কারেকশন করে নিচ্ছি। ম্যাম পরেরটাই চলে যাই। হ্যাঁ, আমরা এখানে প্রধান 3টি ধরন যে পুষ্টি উপকরণ তার নামগুলো দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন প্রকারের ভিটামিন রয়েছে। আহ যদিও এখানে আমি লেখাগুলোকে খুব বেশি বড় করিনি, তারপরও বলছি, আমি বলে দিচ্ছি। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং এবং আমাদের হাড় শক্ত করে, দৃষ্টি ভালো করে, এমন সব ধরনের জিনিস এর ভিতরে রয়েছে। তারপর রয়েছে মিনারেল, বিভিন্ন প্রকার মিনারেল, আয়রন, পটাশিয়াম সহ আমাদের ব্লাডের উন্নতি করে। এরকম বিভিন্ন জিনিসগুলাই মাইক্রোগ্রিনস এর মধ্যে রয়েছে, যা আমাদের এটা মানে ডায়েট হিসেবে গ্রহণ করাকে আবশ্যিক করে তোলে। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের মোস্ট ভাইটাল একটা নিউট্রিয়েন্ট, যেটা আমাদের অবশ্যই দরকার, কিন্তু আমরা ভিটামিনকে বেশি চিনি, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট খুব দরকার, খুব দরকার, যেটা জীবন্ত উদ্ভিদের মধ্যে বা সবজির মধ্যে বেশি পাওয়া যায়। ঠিক আছে, আর এটা যেহেতু নতুন প্রাণ, নতুন প্রাণের মধ্যে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। আর এটা যদি আমরা নেই তাহলে আমাদের হেলথের জন্য খুব বেশি কাজ করবে, আমাদের ভিটামিন এবং মিনারেল গুলো অ্যাবজর্বে এটা খুব বেশি হেল্প করবে, এবং আমাদের ইমিউন পাওয়াকে অনেক এক্সটেন্ড করবে এবং এনহ্যান্স করবে। নেক্সট।
হ্যাঁ, এখানে ছোট্ট একটা পার্থক্য দেখানো হয়েছে যে ম্যাচিওর প্লান্ট তো আমরা সবাই চিনি। দেখা গেল আমরা সূর্যমুখী চারাকে চিনি, লাল শাকের বড় চারাগুলাকে চিনি, কিন্তু মাইক্রোগ্রিনের চারাগুলাকেও আমরা চিনি। ওই ম্যাচিওর হওয়ার আগের মুহূর্তটা হচ্ছে মাইক্রোগ্রিন, যেটা একেবারে টাইনি টাইনি এক আঙ্গুলের মধ্যে ছোট্ট থাকে। ম্যাম নেক্সট। হ্যাঁ, এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো বলবো আমি। সেটা হচ্ছে যে মাইক্রোগ্রিন আমরা কোন কোন বীজ দিয়ে করতে পারি, মানে সাধারণত কি কি দিয়ে করি। আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে মাস্টার্ডের যে বীজটা আছে সেটা দিয়ে আমি করি। এইটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য যেটা করা খুব সোজা। এর চেয়ে সহজ কাজ আমার কাছে মনে হয় দুনিয়াতে আর আছে বলে মনে হয় না। এর চেয়ে সহজ কাজ আছে সুস্থ মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। তারপরে আমার কাছে এটা সহজ মনে হয়। তারপরে কালি আছে, তারপর রেডিশ আছে, এইগুলা খুবই করে। আবার লাল শাকের করতে পারি, তারপর সূর্যমুখী করতে পারি। ইভেন আমরা যে চিয়া সিড খাই না বাসায়, ওটা দিয়েও করতে পারি। চিয়া সিডেরও কিন্তু ভালো মাইক্রোগ্রিন হয়। ঠিক আছে। তো যদি মাস্টার্ড আমরা করি, যেটা আমি করতেছি, এইটা কিন্তু খুবই বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এইটাতে অনেক মানে মানে এটাকে পাওয়ার হাউস বলা যায়। ইভেন একটা সরিষা খেলে যে একটা ঝাঁঝালো ভাব আসে, সেই ভাবটা আমি কিন্তু এটা খেলে পাই। হয়তো অনেকে মনে করতে পারবেন যে আপনারা যখন খান, ভাপা, সরি ভাপা না, এটাকে কি বলে, চিতই পিঠা, চিতই পিঠার সাথে যদি শক্তিশালী কোনো আহ সরিষা বাটা দেন, তাহলে কিন্তু দেখবেন আপনার নার্ভ সিস্টেমে একটা শক তৈরি হয়। এটা তো শক তৈরি না হলেও এই মাইক্রো গ্রিনস যখন খাবেন, এই মাস্টার্ড সিডের, তখন কিন্তু আপনি অনেক সুন্দর ফ্লেভার পাবেন। এবং আপনার অন্য খাবারের সাথে দিয়ে খেলে, বার্গারের সাথে দিয়ে খেলে, বার্গার যদিও অতটা হেলদি না, জাঙ্ক, ভালো খাবারের সাথে দিয়ে খাবেন, দেখবেন এটা অনেক গুণে পুষ্টি যেমন বাড়াবে, স্বাদও বাড়িয়ে দিবে। এছাড়া আরো দুটো নাম আছে, এগুলোকে আমরা করতে পারি। এছাড়া নাম ছাড়া আরো অনেক আছে, আপনারা গুগল করলে পেয়ে যাবেন। ম্যাম নেক্সট যাই। হ্যাঁ, আমরা নেক্সট যাই ম্যাম। এরপর আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এটাকে আমরা করতে পারি। খুব সহজ আমরা কাজ, আমরা আমরা কি সবাই ইনশাল্লাহ পারবো। আমরা কি ভিডিওটা ছেড়ে দিব এটা না করে নাকি এখানে বলবো? হ্যাঁ, হ্যাঁ ম্যাম, আমরা ভিডিওটা এখন ছেড়ে দিতে পারি। আচ্ছা আমার মনে হয় ওটাতে আরো বেশি ইজি হবে। আচ্ছা। ভিডিও ভিডিও ছাড়ার আগে এই মাইক্রোগ্রিন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। মাইক্রোগ্রিনটা মেইনলি আসলে জি। বিশেষত্বটা হচ্ছে ছোট গাছ, যেটা ফেরদৌস বলল, আর প্রচুর পরিমাণে পুষ্টি আছে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব সহজে গ্রো করা যায়। যারা ফুড টেকনোলজির আছে তারা কি এখানে কিছু ইনপুট দিতে পারো? যারা ফুড টেকনোলজি বা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করছো, তানহা, তুমি কি কোনো এখানে ইনপুট দেওয়ার আছে? ম্যাম, আমি আসলে যতটুকু জানতাম যে অল্প বয়সী চারা মাইক্রোবিন, আর উনি যেটা বললো এস এম ফেরদৌস, ওনার থেকে আমি আর মানে যথেষ্ট ভালো জানছি। আমরা আসলে অত ভাস্ট করিনি। আচ্ছা আমার মাত্র সেকেন্ড ইয়ার চলতেছে, তো আমি অতটুকুই জানি যে অল্প বয়সী চারা। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা অবশ্যই অল্প বয়সী ছাড়া। অর্পিতা হাত তুলেছে, বলো। ম্যাম, আমি এই মাইক্রোগ্রিনের কনসেপ্টটা আর কি বুঝছি না, যে বুঝতে পারছি যে এটা অনেক মানে নিউট্রিশন অনেক বেশি, কিন্তু এটা রিয়েল লাইফ এক্সাম্পল কি দুইটা দেওয়া যাবে যে আমাদের চেনা আচ্ছা, জানা বা দ্যাটস কিছুর এ ভেরি ভিতরে? গুড কোশ্চেন। এক্স্যাক্টলি, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। সো গুড কোশ্চেন, রিয়েল লাইফ গুড কোশ্চেন। এক্সাম্পল কিন্তু ফেরদৌস নিজে এখানে দাঁড়িয়ে আছে। রিয়েল লাইফ এক্সাম্পল যদি হ্যাঁ, হ্যাঁ। বলো, কারণ হ্যাঁ তুমি বলো ফেরদৌস। হ্যাঁ আচ্ছা, আমরা তো বুঝতে পেরেছি যে মাইক্রোগ্রিন জিনিসটা কি, সেটা বুঝতে পেরেছি কিনা, তারপর আমি বলতেছি। আমি আমি বলি যে তুমি দুই একটা রেসিপি বলো, তাহলেই বোঝা যাবে। মাইক্রোগ্রিন জিনিসটা বুঝতে পেরেছো অর্পিতা? হ্যাঁ, জিনিসটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমি বুঝতেছি না যে জিনিসটা আমি কিভাবে ইউজ করবো কিভাবে বা খাবে, কিভাবে কিভাবে খাবো। ও খাবে? হ্যাঁ। হ্যাঁ ইয়েস, 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 আই গট ইট। আমি দুই বলছি। একটা রেসিপি আচ্ছা, বলো যেটা আমি তুমি খাও। পার্সোনালি যেটা করি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি পার্সোনালি যেটা করি, আমার বাসায় যদি নুডলস রান্না হয়, আমি সেখানে মাইক্রোগ্রিনস দিই। আমি বাসায় যেই কয় ওয়াক্ত ভাত বা যেটাই কনজিউম করি না কেন, আমি আমার ভাতের সাথে হোক, তরকারির সাথে হোক, যেন আমার প্রতিটা লোকমা, বলেন তো অনেকে, বা এটাকে কি বলে, আমি লোকমা বলি, মানে প্রত্যেকবার মুখে দেওয়ার যে পরিমাণটা, প্রত্যেকটা পরিমাণের সাথে যেন আমার বেশ কিছু পরিমাণ মাইক্রোগ্রিনস আমার শরীরে চলে যায়। আমি প্রত্যেকটা বার এইভাবে খাবারের সাথে মিক্স করি, মিক্স করে খাই। আর সবচেয়ে ভালো লাগে কি, আমি যখন এটাকে খাবারের উদ্দেশ্যে, খাবারের উপরে এটাকে ছড়িয়ে দেই, আমার মনে হয় যে আমি খাবারটাকে ডেকোরেট করেছি।
আর আরেকটা ভালো লাগার বিষয় বলি যে এটা আমাকে কিভাবে মানে নতুন উপযোগ ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে কি, এটা আমার ডাইনিং এ থাকে। এটা যখন ডাইনিং এ থাকে তখন আমার ডাইনিং এর পরিবেশটা আমার কাছে ভালো লাগে। যে এইটা একটা সবুজকে নিয়ে আমি সাথে বসে আছি, যেমন একটা ঘরে চারা থাকলে ভালো লাগে, যে কোনো ফুলের গাছ থাকলে ভালো লাগে, ঠিক তেমনি কার্পেটের মতো সবুজ ঘন একটা গোল প্লেট নিয়ে আমি রয়েছি। এটা আমার আসলে মনের মধ্যে খুব একটা ভালো লাগা সৃষ্টি করে। এবং যখনই আমার বাসায় কেউ আয়, গেলে প্রথমে জিজ্ঞেস করে, ভাই এটা কি, মানে লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। আর ইভেন আমি এটাও ফিল করি যে ও যখন ঘরে থাকে সে কিছু না কিছু অক্সিজেন আমাকে কন্ট্রিবিউট করে। আমি যেমন পুষ্টি পাচ্ছি, তেমনি আমার সৌন্দর্য লাগে, তেমনি আমি যখন খাই তখন স্যাটিসফ্যাকশন অনুভব করি। আর তেমনি খাওয়ার সময় একটা ফ্লেভারও আসে খাওয়ার সময়তে। আবার একই সাথে লোকজনও এটাকে পছন্দ করে, লোকজন এটাকে খুশি হয়। আমি লোকজনকে দিতে পেরে খুশি হই, তখন আর কি একটা আলাদা নতুন ভালো লাগা কাজ করে। আমরা মনে হয় আমি কি বোঝাতে পেরেছি? না হলে আমি আবার বলবো। মেইনলি আমি একটু এখানে ই করি, নাহিদ নাহিদ আছে, ও বলতে জি পারে। ম্যাম। মেইনলি হচ্ছে আমরা যেমন, আমি খুব সহজ করে বলতে পারি, আমরা তাড়াতাড়ি সবাই তো হতো। মোটামুটি রান্নার কিছুটা হলেও জানি, বা আমরা জানি আমাদের মা বোনরা বা খালারা কিভাবে করছে। হ্যাঁ, সাধারণত যেহেতু মহিলারা করে, এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন বা কিছু না, সাধারণত দেখা যায় মেয়েরা বেশি রান্না করে। তো সেই হিসাবে এক্সাম্পল দিয়ে বলছি আর কি, যে আমরা অনেক সময় ধনে পাতা ইউজ করি না, এটা কাইন্ড অফ সেরকম, যে একটা গার্নিশ করার জন্য। ধর ধনে পাতা আমি একটু ডালে দিলাম, জি জি বা আমি জি একটু সবজির মধ্যে ধনে পাতা দিলাম। সো কিন্তু জি। এটার পুষ্টিগুণ অনেক অনেক বেশি। হ্যাঁ, so এটাই হচ্ছে মেইন। এটা ডেফিনেটলি, এটা তুমি মেইন খাবার হতে পারে না মাছ মাংসের মতো, কিন্তু আমাকে হ্যাঁ, পুষ্টি দেয়। আমি এবং সুপার হচ্ছে ফুড। হ্যাঁ, সুপার ফুড, পুষ্টি দেয়, অল্প খেলে পুষ্টি পাবা, এবং হচ্ছে ইজিলি এটাকে তৈরি করতে পারবা। সো আমরা নাহিদ কিন্তু নাহিদ সালাদের, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি সালাদের মধ্যে দিয়ে খেতে পারি, হ্যাঁ। হুম। তারপরে মাশরুমের সাথে হয়তো একটু হালকা সতে করে খেতে পারি, আম, পাকোড়া বানিয়ে খেতে পারি, হ্যাঁ, সুপে বা সুপে কোনোটা দিতে পারো, সুপের সুপে মতো। দেওয়া যায়, হ্যাঁ। হ্যাঁ। তবে বার্গারে একটা যেরকম জিনিস ম্যাম, বার্গারে যেরকম লেটুস দেয় না, লেটুসের বদলে হ্যাঁ, হয়তো মাইক্রোগ্রিনস দেওয়া গেল, হ্যাঁ, এরকম। জি। হুম। তবে পুষ্টিগুণ আমি ইন্টারাপ্ট করি আপা, সেটা হচ্ছে কি, আমরা পুষ্টিগুণ পেতে এবং এটার যে আসল যেগুলো সালাদ, বর্ণনা করছি আমরা, এগুলো পেতে চাইলে আমরা ওকে আগুনের আশেপাশে নিতে চাইবো না। আগুনের আশেপাশে নিলে আগুন নষ্ট যে করে দিবে। সালাদ বেস্ট আমরা, হচ্ছে সালাদ হ্যাঁ, ফর্মে। জি, সালাদ বেস্ট, পারফেক্ট বলেছেন। ম্যাম, আমরা কি ভিডিওটাতে যাব? হ্যাঁ, হ্যাঁ, ভিডিওটাতে যাই এখন আমরা। আমরা তো শুনলাম মাইক্রোগ্রেন কি, এখন জাস্ট আমি ভিডিওটা শেয়ারও করে দেবো, কারো যদি শুনতে সমস্যা হয়, যে জি। মাইক্রোগ্রেন কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও, বেশিক্ষণ না, আশা করি। হ্যাঁ, আচ্ছা। সবাই কি শুনতে পাচ্ছো মিউজিকটা? এখন আমি বন্ধ করে রাখছি, না কিন্তু আমি যখন চালিয়েছিলাম। আচ্ছা, না না এখন শোনা যাচ্ছে? না ম্যাম, নো সাউন্ড। আসসালামু আলাইকুম। আজকে সবাই কি আপনাদের শুনতে সম্মুখীন পাচ্ছো? হ্যাঁ, মাইক্রোগ্রেনস তৈরি শুনতে করতে পাচ্ছি, পারি শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। দেখাবো হচ্ছে আমি প্রত্যেকদিন আমি নিজে কিভাবে তৈরি করি। ঘরে খুব সহজে আমরা এটা করতে পারি। তার জন্য কি কি লাগবে শুরুতে আমরা সেই উপকরণগুলো দেখাবো। শুরুতে লাগবে যে কোনো একটা পাত্র, যাতে আমরা মাইক্রোগ্রেনস স্থাপন করব। তারপর খুব সহজে আমরা এটাকে লাগাবো টিস্যু দিয়ে। টিস্যুগুলোকে আমরা পাত্রের উপর সুন্দর করে বিছিয়ে দিব। আমি 2টা টিস্যু ব্যবহার করেছি। এরপর আমাদের লাগবে সরিষা বীজ। আমরা একটা ছোট বাটিতে সরিষা বীজ নিয়েছি। এই সরিষা বীজগুলোকে আমরা লাগাবো। আমি একটা স্পুন নিচ্ছি ওঠানোর সুবিধার জন্য। বীজগুলোকে লাগানোর আগে আমরা পাত্রে বিছানো টিস্যুগুলোর উপরে স্প্রে করব। ঠিক আছে, পানি স্প্রে আমাদের হয়ে গেছে। এবার আমরা বীজ ছড়িয়ে দিব। এখানে লক্ষণীয় বিষয়, আমরা এগুলো করার সময় লক্ষ্য রাখবো যেন কোনো জীবাণু অথবা ছত্রাক জাতীয় জিনিস যেন এখানে না মিশে যায়, সেটা আমাদের লক্ষ্য করতে হবে, যেন আমরা সুন্দরভাবে এটাকে পরিষ্কার রাখতে পারি। কারণ এটা আমরা সরাসরি কনজিউম করব, সরাসরি খাবো। এজন্য এটাকে হাইজিনের দিকটা বেশি খেয়াল রাখতে হবে। যদি আমরা নোংরা করে ফেলি বা মাটিযুক্ত কোনো কিছু এখানে থাকে, তাহলে কিন্তু এটা আমরা সরাসরি খেতে পারবো না। খেলে আমাদের শারীরিক অসুস্থতা তৈরি হবে। বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমি পুনরায় আরেকবার স্প্রে করে নিচ্ছি।
যেন বীজগুলো আরো সুন্দর করে সেট হয়ে যায়। এরপরের পালা এটাকে পলিথিন দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেওয়া, যেন আর্দ্রতা বজায় থাকে। সুন্দর করে পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলেছি বীজগুলোকে। এবার আমরা এটাকে একটু অন্ধকারে রাখবো, যেন বীজগুলো মাটির ভিতরে আছে সেটা মনে করে। তার জন্য আমি যে কোনো একটি কাগজ দিয়ে বা কাপড় দিয়ে এটাকে ঢেকে দেবো। এভাবে আমরা 3 দিন রেখে দিব। একদিন পরে অল্প অল্প অঙ্কুর করতে শুরু করবে, দ্বিতীয় দিনে আরেকটু বাড়বে, এবং তৃতীয় দিনে মোটামুটি বেশ বড় হয়ে যাবে। তৃতীয় দিনে আমরা আসলে এটাকে ওপেন করে দিব, আমরা বন্ধ রাখবো না। তবে মাঝে মাঝে আমরা প্রত্যেকদিন একবার খুলে চেক করে দেখবো যে এখান থেকে গজিয়েছে কিনা এবং পানিটা শুকিয়ে গেছে কিনা। বীজ গজানোর জন্য অন্ধকারে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আর্দ্র থাকাটা গুরুত্বপূর্ণ। এই 2 দিন পরে আমরা আবার খুলতেছি, দেখি এটা কি অবস্থা, এটা হলো কিনা। আমি পলিথিনটা অপসারণ করি। দেখতে পাচ্ছি যে পলিথিনের মধ্য থেকে তাকে বের করা হচ্ছে। পলিথিনের সরিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বীজগুলো অনেক অঙ্কুরোদ্গম হয়েছে, এবং আহ, এটা সব বীজই আমরা দেখতে পাচ্ছি সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এটা অনেক বড় হবে। আমরা আজকে একটু পানি স্প্রে করে রেখে দিব। কালকে দেখবো এটা আরো অনেক বড় হয়েছে। যেহেতু পলিথিনের মধ্যে ছিল, তাই এটাতে খুব বেশি স্প্রে করার লাগে নাই, শুধু প্রত্যেকদিন একবার দেখলেই হবে। এবং আমরা আজকে স্প্রে করে রেখে আজকেও ঢেকে রেখে দিব, যেন আলো কম পড়ে। কালকে থেকে আমরা এটাকে ওপেন রাখার চেষ্টা করব। তো 3 দিনে এমন হয়েছে। 3 দিনে আমরা এটাকে বেশ বড় দেখতে পাচ্ছি। আমি আজকেও এটাকে একটু স্প্রে করে রেখে দিব। কালকে থেকে এটাকে আমি রোদ্রে দেওয়ার চেষ্টা করব। কালকে রোদ দিয়ে দিলেই এটা যে ফ্যাকাশে রং দেখা যাচ্ছে, এটা সবুজ রং ধারণ করবে। আজকে 4 দিন পর আমরা আবার দেখছি। 3 দিনে বেশ বড় হয়েছিল, 4 দিনে আর অনেক বেশি বড় হয়েছে। এইটা হচ্ছে আমাদের অলমোস্ট আমাদের মাইক্রোগ্রিন প্রিপেয়ার হয়ে গিয়েছে। কালারটা একটু ফ্যাকাশে রয়েছে। যদি আমরা আগামীকাল আরো রোদ্রে দিই তাহলে এটা খুব গাঢ় সবুজ রং ধারণ করবে, কারণ সূর্যের আলো পেলেই এটা অনেক সুন্দর সবুজ হয়। ইতিমধ্যে আমাদের মাইক্রোগ্রিন মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে। আর 1 দিন কিংবা 2 দিন গেলে আমরা এটাকে খেতে পারবো। সময় হালকা হালকা ভেজা ভাব থাকে, সেই পরিমাণে আমরা এটাকে স্প্রে করব, যেন টিস্যুটা যেন ভেজা থাকে। অতিরিক্ত পানি দেব না। আর লক্ষ্য করব নোংরা হাতে বা ময়লা কোনো জিনিস যেন এটাতে না স্পর্শ হয়। এই 5ম দিন, 5ম দিনে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোগ্রিন গুলো অনেক বড় হয়েছে। আমি আজকে সূর্যের আলোয় মাইক্রোগ্রিন গুলাকে দিয়ে দিব, তাই আমি ওদেরকে বাইরে বের করেছি। এবং এটা আজকে অলমোস্ট খাওয়ার উপযুক্ত। শুধুমাত্র পাতাগুলো এক জায়গা হয়ে আছে, আজকে রোদ্রে থাকলে ওদের পাতাগুলো ছড়িয়ে যাবে এবং অনেক সুন্দর হয়ে যাবে। এবং আমি যেগুলো সূক্ষ্ম একটা কেজিতে করে কেটে এগুলোকে খেতে পারবো। তোমরা খুব সহজে পারবে। তাহলে আজকের জন্য এটাকে সূর্যের আলোতে রেখে দেই, এবং যেন শুকিয়ে না যায় সে বিষয়টা লক্ষ্য রাখবো। একটু বেশি স্প্রে করতে হবে। আজকে 6ঠ দিন। 6ঠ দিনে গাছগুলো একেবারে পুরোপুরি খাওয়ার জন্য প্রস্তুত। আমি সকালে
এগুলোকে বের করেছি, একটু শুকনো লাগতেছে। আমি এখন একটু পানি স্প্রে করে দিব আর সূর্যের আলোতে রাখবো। গতকাল সূর্যের আলোতে রাখার কারণে অনেক সবুজ হয়েছে। এটা এখন সম্পূর্ণ প্রস্তুত। ওকে, সো আমরা সবাই দেখলাম এবং ফেরদৌস মোটামুটি এখন এক্সপার্ট মাইক্রোগ্রেন প্রোডাকশনে। জি ম্যাম। হ্যাঁ, না, এক্সপার্ট না, আমি আসলে একজন ইউজার। আচ্ছা, আমার সো ভালো লাগছে খুব জিনিসটা। হ্যাঁ, সো আচ্ছা ফেরদৌস, হ্যাঁ, আমি জি একটু একটা কোয়েশ্চেন করি। মানে তুমি জি সরিষা বীজ ছাড়া আর কি কি বীজ দিয়ে মাইক্রোগ্রিন মানে বাসায় তৈরি করেছো আর কি নিজে? আমি সরিষা বীজ ছাড়া আমি সূর্যমুখী দিয়ে করেছি। আর হচ্ছে ডাল আছে না, যেটা মুগ ডাল বলে, মুগ ডাল না, এটাকে বলা হয় কালাইট ডাল, যেটা দিয়ে আমরা আমাদের ইভেন্টে ইয়ে করি, ওইটা দিয়ে করেছি। আহ, আচ্ছা এই কটা দিয়ে আমি করেছি। আরো অনেক কিছু দিয়ে করা যায়। আরো করেছি আমি ইয়ে দিয়ে, চিয়া সিড দিয়ে করেছি। তার মধ্যে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করার পরে আমার কাছে সবচেয়ে সহজ এবং সাস্টেনেবল মনে হয়েছে হচ্ছে আহ, সরিষাটা, যেটা আমি মানে আমার ব্যস্ততার মধ্যে আমি করতে পারি, আমার কিছুই লাগে না। আচ্ছা। আর আচ্ছা, মানে আহ, সূর্যমুখী সিডটা তো বেশ বড়, সূর্যমুখী সিডটা হ্যাঁ, কম্পারেটিভ। ওটাতে একটু রিস্ক আছে। ওটাতে হুম। রিস্ক হইতেছে, ভালো বীজ পাওয়াটা একটু কঠিন। কিন্তু আচ্ছা। আপনি যদি সরিষাটা চান, আপনি পাবেন না বাংলাদেশে এমন কোনো জায়গা নেই। হুম হুম, ট্রু। সরিষার ডাল এগুলো তো ভেরি কমন। হ্যাঁ, ওই কালাইটটাও পাওয়া যাবে, ওই ডালটাও পাওয়া যায়। কিন্তু সূর্যমুখী ভালো বীজগুলা পাওয়াটা একটু আর কি মানে চ্যালেঞ্জিং। পাওয়া যাবে না তা না, চ্যালেঞ্জিং। বাট সরিষা এত ইজিলি পাওয়া যায়, এর থেকে সহজ কাজ আর নাই। আমি যে কোনো দোকানে গেলে পাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমার দামও কোশ্চেন অনেক হয়তো সস্তা। হয়তো সবারই জি, থাকতে পারে কোশ্চেনটা, সেটা হচ্ছে তুমি তো জি ma'am। এখানে ট্রেটা ইউজ করেছো প্লাস্টিকের, সো প্লাস্টিকের ট্রে ছাড়া হ্যাঁ অন্য, কারণ প্লাস্টিক তো আসলে ঠিক ফ্রেন্ডলি না হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ, সো আমরা থ্যাংক আমরা কি ইউ। অন্য কিছু ইউজ করতে পারি? হ্যাঁ ম্যাম, এই কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ। এটা আমি নিজেও বলার দরকার ছিল। সেটা হচ্ছে আমরা প্লাস্টিক ইউজ করব না, এটা আমাদের একটা মোটো। কিন্তু প্লাস্টিক আমরা ওয়ান টাইম যে ইউজটা আমরা করি, সেটা বেশি ডিমোটিভেট করা হয়। একটা প্লাস্টিক রিসাইকেলের মাধ্যমে যে পাত্রগুলো তৈরি করা হয়, এইগুলো রিসাইকেল পাত্রের মধ্যে একটা, ঠিক আছে। তা আমরা এই প্লাস্টিকের পরিবর্তে আমরা প্রাকৃতিক উপাদানগুলোকে বেশি ব্যবহার করতে পারি। তবে এখানে পানির লিক হয়, সেই রকমের জিনিসটা ব্যবহার না করাটাই বেটার হবে। আমরা প্রাকৃতিক ব্যবহার করতে পারি, নারকেলের যে ইয়ে দিয়ে তৈরি করা এক প্রকার পাত্র আছে, সেটা করা যায়। তারপর সুপারির যে খোল দিয়ে প্লেট করা, ট্রের মতো করা, সেটা ইউজ করা সম্ভব। এটা খুব ভালো তারপরে বলেছো। স্টিলের, জি স্টিলের যে যে কোনো পাত্র আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা আমরা করলে আমাদের জন্য এটা প্রকৃতি ইয়ে হবে। তবে প্লাস্টিকের তো আমরা করতে পারি। সেটা কিভাবে? যেটা আমরা বারবার রিউজের মধ্যে যাব, ওয়ান টাইম ইউজ করে ওয়ান টাইম থ্রো করব, এই টাইপের জিনিসগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আমি যেটা ব্যবহার করেছি, এটা একটা রিসাইকেল প্লাস্টিকের দ্বারা খুবই অল্প মূল্যে আমরা এটা ক্রয় করে সেট আপ করেছি। তবে বাজারে এই সেট আপের মালামাল এই ফ্রেন্ডলি সবগুলোতে পাওয়া যায়, খুবই উচ্চ মূল্যে ওরা বিক্রি করে। বাট আমি সেই উচ্চ মূল্যকে অ্যাভয়েড করে তাদের 20% কিংবা 15% খরচের মধ্যে এই সেট আপটা আমি তৈরি করতে পেরেছি, খুবই নামমাত্র মূল্যে। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হয়তো অনেকে এখানে, যেহেতু আমরা তো এটা মেইনলি আমরা নিজেরা প্রডিউস করতে পারি বা আমরা নিজেরাই স্মার্ট স্মার্ট ফার্মার হতে পারি, সো এই যে বীজগুলা, এগুলা বাংলাদেশে বা ঢাকায়, যেহেতু আমরা সবাই এখানে ঢাকার, কোথায় পাওয়া যায়, কত দাম? ম্যাম, প্রথমে আমি বলেছি, আমাদের এই বীজগুলো বীজের দোকানে তো সব জায়গায় পাওয়া যাবে। এখন আচ্ছা, ছাদ সরি মিস বাগান, করেছি। তারপর টবে করে সব নার্সারি জায়গায় গাছ নার্সারি। লাগানো অ্যাভেলেবেল। প্রত্যেক পাড়া মহল্লায় একটা করে বীজের দোকান আছে। তবে আমরা আচ্ছা, মাইক্রোগ্রিনে যদি সরিষাটা টার্গেট করি, যে প্রাথমিক হিসেবে, যেমন সাধারণ কেউ বাগান করলে সে মানি প্ল্যান্ট দিয়ে শুরু করে, যারা টবে ছোট ছোট গাছ লাগায়, এটা সবচেয়ে সহজ।
তো সহজটা দিয়ে আমরা সহজে শুরু করব, পরে আমরা আরো আরো বাড়াবো। সো এইটা আসলে সরি, নর্মাল আমরা যে বীজ ব্যবহার করি সব দোকানে মাটিতে পাওয়া যায়। এগুলো সেটা দিয়ে করা যায়, তাই তো? হ্যাঁ ম্যাম, আমাদের আচ্ছা, রান্নাঘরে যেটা থাকে ওটা দিয়ে আমরা করতে পারবো, কিন্তু না একটু না, আমি মানে আমি আমি বলছি যে গ্রিন আমরা করে ধরো নিব। ধরো সরিষা গাছ লাগাবো, সো আমরা একটা তো যেই হ্যাঁ, বীজ নর্মালি আমরা মাটিতে লাগাই সেই বীজই আমরা মাইক্রোগ্রিন করতে পারবো, সেটা আমার কোশ্চেন যেটা ছিল, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, কোনো আচ্ছা ডিফারেন্স নাই, একই জিনিস। এবং আচ্ছা আমরা যে সরিষাটা ভাঙাচ্ছি ওই সরিষাটাই জীবন্ত, কিন্তু ওটাই জীবন্ত। এবং আমরা সরিষা দিয়ে যে ভর্তা করি, ভর্তাটা করার আগ মুহূর্তে যদি 1 চামচ সরিয়ে নিই, সেই 1 চামচ দিয়ে মাইক্রোওয়েভ করতে পারবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার হচ্ছে সেটা, এই যে এক একটা ট্রে করতে কত টাকা লাগে? আহ 40 থেকে 50 টাকার মধ্যে আমি যে স্মল ট্রেটা ডিসপ্লে করেছি তার মধ্যে করতে পারবে। ওখানে বীজ যাবে সর্বোচ্চ 5 থেকে 10 টাকার, হাইয়েস্ট তাও যাবে না, আরো কম যাবে। আচ্ছা আর ট্রেটার দাম খুবই কম। এই ট্রে গুলো 20 টাকা পাওয়া যায়, 20 টাকা বা 30 টাকার মধ্যে পাওয়া যায়। এটা যে কোনো প্লাস্টিক দোকানে পাবে, সো ট্রে খুবই তো কম। আমরা আর একবারে কিনে ঢাকার জন্য, রাখবো এবং বারবার করে ইউজ করতে পারবো, ট্রে তো আসলে হ্যাঁ, এটা একটা, বারবার রিইউজ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা রিউজ। একবার ইউজ করে ফেলে দিব না, বারবার ইউজ করবো, এই জন্য পরিবেশের জন্য ভালো। আর যখন এটা নষ্ট হয়ে যাবে তখন আমরা আবার রিসাইকেল করা যায় এমন ভাবে এটাকে ডিসপোজ করবো। আচ্ছা ওকে, সো আমার অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার তুমি ভালো দিয়েছো এবং ডেফিনেটলি আমি আরো কোশ্চেন চাই, আরো যদি কেউ হ্যাঁ, আমি থাকে। এইটাই বলতে চাচ্ছিলাম যে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আহ, আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। এটা তো যেহেতু খুব শর্ট টাইমের মধ্যে আমরা প্রডিউস করে ফেলছি, এটাতে তো নিশ্চয়ই কোনো পেস্টিসাইডস ইউজ করা লাগছে না, তাই না? না না, কোনো পার্সেন্টেজ দেওয়া যাবে না। হ্যাঁ, সো আমি হাইজিনের কথা বলেছি, হাইজিনটা হ্যাঁ মেনটেন করতে হবে, এটার প্রধান কনসার্ন হাইজিন। হ্যাঁ, সো এটার কিন্তু বেশ অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। দেখো, আমরা একদম সয়েল লেস করতে পারছি, পেস্টিসাইডস লাগছে না। তারপরে হচ্ছে আমার বাজার পর্যন্ত আসলে এটা কেনার জন্য যেতেই হচ্ছে না, আমার ফুডের একটা পার্ট আমি বাসায় বাসায় করে ফেলতে পারছি। এক্স্যাক্টলি, আর ছোট অল্প স্পেসের মধ্যে আর কি। অল্প স্পেসের আচ্ছা, মধ্যে আমরা অনেক করতে আমি পারছি। একটা জিনিস অ্যাড করতে চাই ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে কি, আমরা এত অল্প এফোর্টে এটার একটা অর্থনৈতিক ভ্যালু যদি আমি এখন যদি বলি, আমি সবাইকে একটা সারপ্রাইজিং অর্থনৈতিক ভ্যালু রয়েছে এই প্রোডাক্টের। মানে যদি এটাকে প্রোডাক্ট বলে আমি ইয়ে করি মাইক্রোগ্রিনকে, আমরা যদি সবাই যদি এই মুহূর্তে অনলাইনে আছে, এখন যদি গুগল করি যে মাইক্রোগ্রিন প্রাইস ইন ঢাকা, মাইক্রোগ্রিন প্রাইস ইন বাংলাদেশ, আমরা একটা রেজাল্ট পাবো। রেজাল্টটা হচ্ছে চাল ডাল অথবা ফুড পান্ডায় পাবো 25 গ্রাম মাইক্রোগ্রিন এই সবজির দাম হইতেছে 150 টাকা। ইয়েস, আপনি ঠিক শুনেছেন, মাশাআল্লাহ। 25 গ্রাম মানে 25 গ্রাম। আর রেডিশ গুলাতে যদি যায় সেটা 300 টাকা, 25 গ্রাম অনলি। তো আমরা এত কম এফোর্টে এত সহজে এরকমের একটা দামি জিনিস, গোল্ড লাইক প্রিসিয়াস জিনিস আমরা পাচ্ছি, যেটার মানে খুবই চমকপ্রদ হেলথ বেনিফিট রয়েছে, যেটা আমাদের মানে অনাবিষ্কৃত বলা যায়। এক্স্যাক্টলি, সো আমার খুব মাইক্রোগ্রিন সারপ্রাইজ লাগে। মাইক্রোওয়েভটা বাংলাদেশে আরো পপুলার হওয়া দরকার হয়তো। আমরা আমরাও জি, জি, মানে বিভিন্নভাবে ধরো আমি আমাদের কথা বললাম যে আমরাও যদি জি, এটা অ্যাওয়ারনেস করি, অথবা ধরো আরো বিভিন্ন অর্গানাইজেশন তারাও কাজ করতেছে, এবং হচ্ছে জি, মাইক্রোগ্রিনটা ডেফিনেটলি আমাদের কার্বন ফুটপ্রিন্ট, যেটা নাহিদও বললো যে আসলে আমরা ঘরে বসেই পাচ্ছি, সো কার্বন ফুটপ্রিন্ট কোনো দিকেই তেমন কিছু হচ্ছে না, তাই না? কোনোভাবে ওরকম জি। কিছু হচ্ছে না, হলেও হয়তো খুবই সামান্য, একেবারে নেগলিজেবল। সো ওই প্লাস্টিকের ওই ট্রেটা হয়তো, এবং সেটা আমরা বারবার রিইউজ করছি। সো এটা একটা খুবই যুগান্তকারী একটা জিনিস হতে পারে বাংলাদেশের জন্য, যেহেতু আমাদের বিশেষ করে ঢাকা আরবান ইয়েতে আমরা এটা নট অনলি, আমি যেটা যদি এই জিনিসগুলো আমাদের নেক্সট দিন করার কথা যে বিজনেস অ্যাসপেক্টটা। সো এটা নিয়ে আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিই, প্রত্যেকবারই আমি হিন্টস দেই যে আমরা হয়তো এটাকে আসলে ইভেন আমাদের ঘরে বসে যে ব্যবসার কথা বলি, আমরা আমরা তো সবাই এখানে মোটামুটি যারা তোমরা আছো সবাই ইয়াং, এবং অনেকেই এন্টারপ্রেনার হতে চাও। সো এটা কিন্তু একটা ভালো, যেটা ওই যে ফেরদৌস বললো যে
ইকোনমিক দিকটা যদি আমরা চিন্তা করি, ওই যে 25 গ্রাম যদি 100 টাকা হয় এবং আমার ইনভেস্ট যদি মাত্র 20 টাকা হয়, আমার কিন্তু 80 টাকা লাভই হচ্ছে ফর এক্সাম্পল, এবং আমার কাউকে দিতেই হচ্ছে না, ঘরে বসে করতেছে। সো এটার মানে কার্বন ফুটপ্রিন্ট ছাড়াও ইকোনমিক বেনিফিট অথবা আমাদের কস্ট বেনিফিট অ্যানালাইসিস করলে বেনিফিটটা অনেক বেশি, তাই না? সো এটা একটা বলার ছিল আমার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন অথবা কোনো কিছু অ্যাড করতে চাও, অথবা ফেরদৌস কি আর কিছু বলতে কোশ্চেন না চাও? থাকলে কিন্তু আমি কোশ্চেন করবো ম্যাম মাইক্রো সবাইকে। গ্রিন প্রোডাকশন আমাদেরকে কি কি হাইজিন মেনটেন করতে হবে, এন্ড এটা প্রোডাকশনে কোনো কন্ডিশন মেনটেন করতে হয় কিনা? হ্যাঁ, আমাদের হাইজিনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর মধ্যে অনেকবার বলেছি, সেটা হচ্ছে কি যে আমরা যেহেতু এটাকে সরাসরি কনজিউম করবো, আমরা এটাকে কুক করবো না। কুক করা হয় কি, যে কোনো ফুডকে বা যে কোনো প্লান্টকে জীবাণুমুক্ত করে, তাই না? তো এখন এটা তো জীবাণুমুক্ত তো করে, কিন্তু জীবাণুমুক্ত করতে গিয়ে পুষ্টিমুক্ত করে দিল। পুষ্টিমুক্ত করে দিলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। তো এটাকে আমরা এমন ভাবে রাখবো, এমন ভাবে করবো যেন আমাদের হাত পরিষ্কার থাকে, কোনো মাটি লাগবে না, কারণ মাটিতে ব্যাকটেরিয়ার কোনো অভাব নাই। এই জন্য আমরা টিস্যু ইউজ করেছি এখানে। টিস্যু ইউজ করলে হচ্ছে কি, টিস্যু গুলো যেহেতু স্টেরিলাইজ, কোনো ময়লা টিস্যু কিন্তু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? খাওয়ার টিস্যু আগে কি ছাড়াও আমরা আমি করতে এটাকে পারি। ওয়াশ করতে পারবো না? সরি। খাওয়ার আগে ওয়াশ করতে পারবো না পানিতে? হ্যাঁ, ইয়েস, ইউ ক্যান ওয়াশ ইট, কোনো সমস্যা নেই। তবে ওয়াশ করতে হবে ভালো পানি দিয়ে, যেন ওয়াশ করার ক্ষেত্রে নতুন ময়লা যুক্ত না হয়ে যায়। যদি যদি কোনো এলাকায় ট্যাপের পানি ময়লা থাকে, আমরা খাওয়ার পানি দিয়ে এটাকে ওয়াশ করবো, কারণ আমরা কনজিউম করবো সরাসরি, ঠিক আছে? খাওয়ার আগে তো এটা একটা অবশ্যই বিষয়। ওয়াশ ওয়াশ করতে, তবে এটা কম্পারেটিভলি অনেক পরিষ্কার। এটার মধ্যে না আছে আমাদের রাস্তাঘাটের হ্যাঁ, ময়লা ময়লা, না আছে হ্যাঁ, কোনো মাটি। সো এটা অনেক পরিষ্কার। বাট হ্যাঁ, আমরা যেরকম গার্নিশিং যেগুলো করি, ধনেপাতা আমরা তো ঢাকাতে বিশেষ করে আর কি, আমরা তো হ্যাঁ, খাওয়ার পানিতেই পরিষ্কার করি। সিমিলার ওয়েতে এটাও ওই খাওয়ার পানিতেই হ্যাঁ। পরিষ্কার করতে হবে। আমি পার্সোনালি যেটা করি, কনজিউমের আগে ওটাকে স্প্রে করি, স্প্রে করে পানিটা ঝরিয়ে নিই, তারপরে কেটে সরাসরি আমি আমার প্লেটে তুলে নেই। আর ওকে আমি কেটে কখনো রাখি না। কি জন্য রাখি না, রাখলে ওর ডিটক্স হয়ে যায় শিকড় থেকে, তখন থেকে ওর অবনমন শুরু হয়। আমি যখনই কনজিউম করব তখনই কাটি, মানে ও তো ডাইনিং টেবিলেই বসবাস করে, আর আমরা ডাইনিং এ খাওয়ার এটা ভালো সময় কথা। ওকে আমি হারভেস্ট করি, হারভেস্ট টু খাওয়ার সাথে সাথে। মানে হুম। এটা আমার পার্সোনাল, অনেকে ফ্রিজে রাখতে পারে সেরকম সুন্দর করে, বাট আমার মনে না, হয় এটা দ্রুত একটা কনজিউম করলে নিউট্রিয়েন্টসটা বেশি ইয়ে থাকে, ভালো থাকে। আর একটা কি এটা- কোশ্চেন ছিল জানো আপনার? দুইটা ছিল কোশ্চেন। আহ, কোনো কন্ডিশন আছে কিনা যেটা মেনটেন করতে হবে? কন্ডিশন হচ্ছে, পানি হাত দিয়ে দেওয়া যাবে না। পানিটা যে কোনো স্প্রের মাধ্যমে দিলে ভালো হয়। গাছগুলো খুব টাইনি হওয়ার কারণে পানি যদি আপনি জোরে দেন, গাছগুলো শুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর বীজ দেওয়ার ক্ষেত্রে একটু স্মার্টনেস ইউজ করতে হবে, যে আমাদের যে জেনারেল আইডিয়া এখন বুঝতে পারি যে একটা গাছ গজাইলে আর একটা গাছের জন্য কতটুকু জায়গা দরকার, একবার করলে। আহ, আর একটা বিষয় হচ্ছে কি, যে আমরা এটাকে কোনো ভারী বাতাসেও লাগতে দিব না। দেখা গেল যে এমন জায়গায় খুব স্পিডে বাতাস হয়, সবগুলো শুয়ে গেল, যেরকম গ্রামে ধানের গাছ শুয়ে যায় না কাদার মধ্যে, তেমন। তো আমরা এই মানে সাধারণ ভাবে, এগুলো খুব সিরিয়াস কিছু না, এই সাধারণ ভাবে একটু দেখে শুনে রাখবো আর কি। আর কোনো ময়লা যেন না পড়ে, কোনো আচ্ছা পেস্ট ভাই, যেন আরেকটা এটাতে কোশ্চেন ছিল যে, কাজ না করে। বুঝতে পারছি ভাই। আরেকটা কোশ্চেন ছিল যে, আমি হচ্ছে মেসে থাকি আর কি, তো ওখানে 4 তলা থাকি। তো ওখানে দেখা গেছে হচ্ছে অনেক হচ্ছে ধুলাবালি উড়ে আর কি। মানে ধুলাবালি অনেক ভালোই। আর হচ্ছে যেহেতু নোয়াখালীতে থাকি, তো হচ্ছে চুল পড়ে অনেক বেশি সবারই। তো দেখা গেছে আমি যদি এরকম আমার মেসে যদি এটাকে গ্রো করতে চাই, তাহলে এই ক্ষেত্রে মানে এরকম কোনো টুলস আছে কিনা যেটা আমি হচ্ছে ওটার মধ্যে আম, রেখে হচ্ছে এটাকে প্রডিউস করতে পারবো? আপনি যেটা বলেছেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটা ঢাকনা ইউজ করতে পারেন, যেটা মশারির কাপড় দিয়ে তৈরি। এটা চাইলে করতে পারেন। আমার মনে হয় দু একটা চুল পড়লে কোনো সমস্যা নাই, কারণ চুল আমাদের আলটিমেটলি সব জায়গায় পড়ে। যদি এটাকে আমরা অস্বাস্থ্যকর মনে করি, চুল এক প্রকারের প্রোটিন, ঠিক আছে? আমরা চাইবো না যে পেটে যাক, কিন্তু আমরা যখন এটাকে হারভেস্ট করব তখন একটু সচেতন ভাবে কেটে নিয়ে পরিষ্কার ওয়াশ করতে করলেই হবে। হবে। খাওয়ার আগে হ্যাঁ, ভালো মতো পরিষ্কার চুল করে ভিতরে নিতে পড়লে হবে। সমস্যা নেই, চুল এখন ভিতরে পড়লে সমস্যা নেই, ধুলো ভিতরে পড়লে সমস্যা নেই।
যতটা পারা হ্যাঁ যায় না পড়ানোর চেষ্টা করে, কিন্তু ওই হ্যাঁ খাওয়ার মেইন হ্যাঁ কথা হচ্ছে খাওয়ার আগে এটা ভালো করে একটু ধুয়ে নিতে হবে আর কি। হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ ধুলাবালি পড়ার সম্ভাবনা আছে ডেফিনেটলি, এবং এটা আমরা মানে ধনেপাতার মতো আমরা সরাসরি খাচ্ছি। ধনেপাতার মতো মানে হ্যাঁ ধনেপাতা অনেক সময় আমরা সালাদে দিয়ে সরাসরি জি খাই। সো ওই জি টাইপের, ভালো করে পরিষ্কার করতে জি হবে, এটাই হচ্ছে মেইন হ্যাঁ, কথা। আরেকটা কথা হচ্ছে কি, ওখানে ধুলাতে যে অংশগুলো আসে সাধারণত ও ওই রকমের ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলোকে ক্যারি করে না, এটা আমরা জানি। তবে ভেজা যে মাটি আছে সেই মাটিগুলো অবশ্যই যাবে না। আর বাতাসে যে ধুলার কণা ওইগুলো সাধারণত ওই ধরনের ব্যাকটেরিয়া বহন করার সম্ভাবনা খুবই কম থাকে। ঠিক আছে, এটাই, ধন্যবাদ। তারপরে আরেকটা কোশ্চেন ও আসছে আচ্ছা, লেখা, কেটে আমি খাওয়ার দেখি। পর বীজ থেকে কি নতুন গাছ জন্মাবে? না ম্যাম, এটা ওয়ান টাইম। এটা সামিউল করেছে কোশ্চেনটা, এটা একটা গুড কোশ্চেন। না, হ্যাঁ ভালো না, কোশ্চেন। এটা হ্যাঁ আসলে রিজনেবল, কারণ আমি বুঝতে পেরেছি যে ওনারা ডিপে ডাইভ করতেছেন। ভেরি গুড। অবশ্যই আমাদের এটা ওয়ান টাইম ইউজ করতে হবে, কারণ একটা বীজ তো আমরা গাছটাকে সম্পূর্ণরূপে কেটে খেয়ে ফেলতেছি। আর যেহেতু ওর গোড়ায় মাটি নেই বা ওর রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যাক্টিভ আর কোনো সিস্টেম নাই, কারণ আমরা কিসের উপরে করতেছি, বীজের যে নিহিত শক্তি সেই শক্তিটাকে আমরা বের করে ওকে গজাচ্ছি পানি এবং আলোর মাধ্যমে, সূর্যের আলোর আংশিক দিয়ে দিয়ে। তা এখন যেটা হচ্ছে, ওর আর অবশিষ্ট তেমন কিছুই থাকে না, শেকড়টা থাকে, ও আর করতে পারে না। ওকে ওকে। সো হ্যাঁ, একটা আমরা ভালো জিনিস শিখলাম। আহ অ্যানাদার কোশ্চেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে আমি তাহলে একটু সামনে আগাই। হ্যাঁ যদি কোশ্চেন থাকে জি তাহলে ম্যাম। বল, অথবা কোশ্চেনগুলো তোমাদের মাথার মধ্যে চিন্তা করতে থাকো, লাস্টে গিয়ে হয়তো ম্যাম, আমরা আমার একটা সেটা। কোশ্চেন আছে ম্যাম লাস্টে সবাইকে। হ্যাঁ, এটাই বললাম, লাস্টে গিয়ে আমাদেরও কোশ্চেন থাকবে তোমাদের কাছে, এবং তোমরাও যদি কোনো কোশ্চেন করার থাকে হুম তখন। হুম হুম তো আমি চেষ্টা করবো যত ম্যাম, তাড়াতাড়ি সম্ভব বাকি অংশটা। হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ বলো, কিছু ম্যাম বলবা? আমি একটা কোশ্চেন সবাইকে করে দিই। আমার তো মোবাইল বের হয়ে যেতে পারে। আমি আচ্ছা সরি, খুবই এটা আসলে এভাবে বলতে চাইছি না, আমি টাইমটা মিলাইতে পারি নাই। সেটা হচ্ছে কি, আমরা আজকে যেটা শিখলাম আমি করতে গেলে পারবো না এরকম কার কার মনে হচ্ছে? আমি তাকে পার্সোনালি হলেও হেল্প করব। সে আমাকে পার্সোনালি নক করতে পারে আমার গ্রুপ থেকে বা যে কোনো জায়গা থেকে। কেউ কি আছেন যে আমি করতে চাই বা আমি এটা দেখে আগ্রহী হয়েছে, আমি করব, বাট আমি ভয় পাচ্ছি, বুঝতেছি না, এরকম কি কেউ আছে? করতে চান কে কে? হ্যান্ড রেজ আমি করেন। করতে চাই। ওকে, যে যে করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। যে কোনো প্রকারের হেল্প আমি করব, ঠিক আছে? আচ্ছা, আর আমি এখনই সবাইকে বলি, রিকোয়েস্ট যেহেতু করবো। করতে চাওয়ার ব্যাপারটা আসতেছে, আমি এখনই বলি আমাদের কিন্তু অ্যাক্টিভিটিস ট্যুরটা আমি জানি না সবার সাথে করেছে কিনা, কিন্তু এইটা কিন্তু আমাদের একটা অ্যাক্টিভিটিস এখানে। হ্যাঁ, সো যেহেতু এই আমরা এখন এই করতে চাওয়ার ব্যাপারটা আসছে, করতে কিন্তু সবাইকেই হবে, কারণ এটা আমাদের একটা অ্যাক্টিভিটি। ওকে, সো হ্যাঁ, করতে চাইলে করতে চাওয়া, অবশ্যই ফেরদৌস তুমি সরাসরি তাহলে ওদের সাথে একটু ইয়ে করবা, কথা বলে। হ্যাঁ হ্যাঁ, আহ, আমি সবাইকে হ্যাঁ কোঅপারেট করব। আর একই সাথে রিকোয়েস্ট করবো, আমি একটা লিংক শেয়ার করেছি, উপরের দিকে গেলে পাবেন। আমাদের যে কমন গ্রুপ রয়েছে সবাই সেখানে একটু যুক্ত হবেন। এইটাই ছিল আর কি ম্যাম। আম, আমি বের হচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে ম্যাম। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তুমি পারলে আরেকবার একটু ঢোকার চেষ্টা করো, বিশেষ করে লাস্টে সবার যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, এমনি তো অ্যান্সার করবাই গ্রুপে, কিন্তু তারপরে। আচ্ছা, আচ্ছা ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক সালাম ইউ সো আলাইকুম মাচ ফেরদৌস, অনেক ভালো একটা সেশন ছিল ম্যাম। আমাদের মাইক্রোগ্রিনের প্রোডাকশন। আচ্ছা, তো আমরা একটু আর অন্য জিনিসগুলো একটু দেখি। সো মাইক্রোগ্রিন প্রোডাকশন তো ডেফিনেটলি বুঝতেই পারছো, আমরা বাসায় বসে নিজেরাই স্মার্ট ফার্মার হতে পারি, নিজেরাই স্মার্টলি প্রডিউস করতে পারি। সেই অ্যাসপেক্টটা আমাদের আছে। সো আমরা অ্যাজ এ আরবান রেসিডেন্ট, আমরা বাড়িতে বসে নিজের বারান্দা, ইভেন ছাদেও যেতে হবে না, নিজের ঘরে বসেই আসলে আমরা করতে পারি, এবং ডেফিনেটলি আমরা এটা করব। সো আমাদের প্রথম পিলারটা গেল, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি। ঠিক আছে, প্রোডাক্টিভিটি বাড়ানো এবং হচ্ছে প্রোডাকশন কিভাবে করা যায়, স্মার্টলি কিভাবে করা যায় এবং পুষ্টিগুণও পাওয়া যায়, সেটা নিয়ে আমরা কথা বললাম। এখন হচ্ছে আমাদের আসছে হচ্ছে অ্যাডাপ্টেশন। সো অ্যাডাপ্টেশন শব্দটা অনেকে জানো। আমি যদি একটু জিজ্ঞেস করি যে অ্যাডাপ্টেশন বলতে আসলে এখানে আমরা কি বুঝাচ্ছি, কেউ কি আমাকে একটু বলতে পারবা অ্যাডাপ্টেশন বলতে আসলে কি বুঝাচ্ছি? ম্যাম, হ্যাঁ বলো।
অ্যাডাপ্টেশন আসলে হচ্ছে অভিযোজন, এক কথায় বলা যায়। মানে কোনো একটা নতুন পরিবেশে বা এক্সট্রিম কোনো পরিবেশে মানিয়ে নেওয়ার যে ক্ষমতাটা, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখানে অ্যাডাপ্টেশন আসলেই তাই, এক্সট্রিম, ধরো কোনো কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়া। হ্যাঁ, সো ক্লাইমেট চেঞ্জ একটা একটা আসলে কিছু জায়গায় মানে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, বা কিছু জায়গায় আসলে অ্যাভয়েড করা যেমন মানে আরেকটা জিনিস হচ্ছে যে কোনো কোনো দেশ আসলে অন্য দেশের ফলে ইম্প্যাক্টেড হচ্ছে, যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আমাদের যদিও কার্বন ফুটপ্রিন্ট অনেক কম, কিন্তু আমরা দেখা যায় অন্যান্য ডেভেলপ কান্ট্রির যে তাদের যে কন্ট্রিবিউশন, সেখান থেকে আসলে আমাদের ইয়েটা তৈরি হচ্ছে, ভালনারেবিলিটি অথবা আম, আহ, আহ, যে ইয়েটা মানে যে ইম্প্যাক্টটা সেটা। সো সেখান থেকেই আসলে আসছে হচ্ছে তোমার অ্যাডাপ্টেশনের ব্যাপারটা। সো যেমন হচ্ছে রেগুলার রাইস, আমি ফর এক্সাম্পল দেখাই। রেগুলার রাইস আসলে আমরা বলেছিলাম যে পানির তলে থাকে। সো কিন্তু যদি এটা বৃষ্টির মধ্যে পুরো গাছটা ডুবে যায় তাহলে এটা মরে যাবে, কিন্তু আমাদের কিছু ধান আছে যেটা আসলে এই বৃষ্টির পানির ভিতরেও থাকতে পারে, যেমন হচ্ছে স্কুবা রাইস। সো তারপরে যেমন হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশনের, আচ্ছা সরি, এই এই যে অ্যাডাপ্টেশনের যে কথাটা বললাম যে নর্মাল রাইস, এটা আমি অলরেডি বলে দিচ্ছি। সো মেথড ওয়ান হচ্ছে স্ট্রেস টলারেন্ট ক্রপস। সো সেটার একটা এক্সাম্পল হচ্ছে স্কুবা রাইস, যেটা হচ্ছে আমাদের যদি বন্যা হয়, বন্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের একটা ইম্প্যাক্ট, সেই বন্যার কারণেও আসলে এটা এটা বন্যার মধ্যেও এটা টিকে থাকতে পারবে 2 সপ্তাহ। সো এটা অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্ট করে নিচ্ছে। তারপরে হচ্ছে মেথড টু হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। সো আমরা ক্রপ ডাইভার্সিফিকেশন হচ্ছে কি, আমরা একই জমিতে যদি 2 ধরনের চাষ করি। হ্যাঁ, সো এখানে যেমন উইট আর হচ্ছে চিকপিসের কথা বলা হয়েছে। সো একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা থাকবে এবং ফার্মার আরেকটা থেকে আহ, তার মানি ইনকাম করতে পারবে। আচ্ছা, মেথড থ্রি থ্রি হচ্ছে অ্যাডাপ্টেশনের, যে ওয়েদার ইন্স্যুরেন্স অর অ্যালার্ট। সো আমরা যে স্মার্ট টেকনোলজির কথা বলতেছি অথবা ডাটার কথা বলতেছি, যে আমরা যদি আগেই জানি, কৃষকরা যদি আগে জানে যে ঝড় বৃষ্টি হবে, তারা আগে হারভেস্ট করে নিতে পারে। সো তারা অ্যাডাপ্ট করে নিল যে হ্যাঁ ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা আগে ফসল কাটতেছি এবং আগে ফসল কেটে আমরা যেই ক্ষতিটা হওয়ার কথা সেই ক্ষতিটা থেকে নিজেদেরকে বাঁচাচ্ছি। আচ্ছা, এটা তো গেল আমাদের অ্যাডাপ্টেশন। তারপর আসছে মিটিগেশন। মিটিগেশনের ব্যাপারটা কি? মিটিগেশনের ব্যাপারটা হচ্ছে আমরা পলিউটি করব না। আমরা কিছু মানে প্রথমে তো গেলে আমরা প্রোডাক্টিভিটি বেশি বেশি প্রডিউস করব, মিটিগেশন মানে তারপর দেখলাম আমরা অ্যাডাপ্টেশন, যে আমরা এক্সট্রিম ওয়েদারের সাথে নিজেদেরকে টিকায় রাখবো। আরেকটা হচ্ছে মিটিগেশন মানে হচ্ছে আমরা পলিউটি করব না, মানে আমরা কোনো গ্রিন হাউস গ্যাস যতটা পারা যায় আমরা একদমই গ্রিন হাউস গ্যাস আমরা এমিট করব না। সো প্রথম মেথডটা, এখানে অনেকগুলো মেথডই থাকতে পারে, আমরা 3টে এক্সাম্পল এখানে দেখিয়েছি। প্রথমটা হচ্ছে কার্বন সিকুয়েস্ট্রেশন, তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা আসলে এই যে গাছগুলো আছে, ধরো এটা একটা এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফার্ম, কফি ফার্ম বলা হয়েছে, এবং কফি ফার্মের পাশ দিয়ে আসলে বড় বড় গাছ লাগানো হয়েছে। বড় বড় গাছ লাগানোর কারণটা কি? বড় বড় গাছ লাগালে যে এই কার্বন ডাইঅক্সাইড ইনহেল করে, এবং এক এক গাছের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ক্ষমতা আসলে এক এক রকম, এবং হচ্ছে এই গাছগুলো অনেক দিন পৃথিবীতে টেকে থাকবে এবং অনেক দিন ধরে সে এই কাজটা, এই আমাদের যে সার্ভিস দেওয়াটা, এই সার্ভিস দেওয়াটা করতে পারবে। এবং সে যেটা করবে যে কার্বন ডাইঅক্সাইডটা অথবা কার্বনটা মাটিতে সে লক করে রাখবে, ঠিক আছে? সো যার ফলে এই কার্বন ডাইঅক্সাইড ইনহেল করে রাখলো এবং বাতাসকে পরিষ্কার করলো। সো এখানে যে গ্রিন হাউস গ্যাসটা তৈরি হচ্ছে বা কার্বন ফুটপ্রিন্টটা তৈরি হচ্ছে, সেই মিটিগেশন, ধরো এই যে ফার্মিংটা করছে, এখানে কিছু আমাদের ইয়ারটা তৈরি হচ্ছে, কার্বন ফুটপ্রিন্ট বা কার্বন ফুটপ্রিন্ট গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে, সেইগুলাকে আসলে ইনহেল করে নিচ্ছে এই বড় বড় গাছগুলা। সো এখানে আমরা মিটিগেট করছি, আমরা এখানে আসলে পলিউটি করতেই দিচ্ছি না, আমরা এয়ারটাকে যতটা পারা যায় ক্লিন রাখছি। তারপরে হচ্ছে এখানে রাইসের এক্সাম্পলটা আবার আসছে, কারণ রাইসের এক্সাম্পলটা আসছে কারণ হচ্ছে এটা হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। সো আমরা জানি ধান খেতে পানি সবসময় জমে থাকে, তাই তো, কন্টিনিউয়াস ফ্লাডিং। কন্টিনিউয়াস ফ্লাডিং হলে কি হয়? মিথেন জেনারেট করার পরিবেশটা তৈরি হয়। সো মিথেন জেনারেট যেন পরিবেশটা তৈরি না হয়, এই জন্য আমরা এটাকে কন্টিনিউয়াসলি ভিজায় রাখবো না, এটাকে আমরা পানিটাকে আমরা মানে ড্রেন আউট করে দিতে দেখবো। এবং যতক্ষণ না পর্যন্ত একেবারে মোটামুটি শুকায় যায় ততক্ষণ পর্যন্ত এটা ড্রেন আউট হবে, এবং মোটামুটি যখন শুকিয়ে যাবে তখন এটাকে আমি আবার ওয়েট করব। তার ফলে যেটা হবে 50% লেস আসলে কার্বন মিথেন জেনারেট হবে এবং কার্বন ফুটপ্রিন্টটা অনেক কমে যাবে। তো
এটা তো গেল আমাদের মেথড 3 হচ্ছে আমাদের মিটিগেশনের ওয়েস্ট টু এনার্জি। সো আমরা তো ওয়েস্ট জেনারেট করছি ধরো একটা ফার্মে, এবং এই ফার্মে দেখবা যে কাউ ম্যানুর তৈরি হয়, অথবা হাঁস মুরগির যে উচ্ছিষ্ট পদার্থ, উচ্ছিষ্ট বা বর্জ্য পদার্থ, সেগুলো আসলে কি হয়, সেগুলা দিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি। এবং এটা কিন্তু বাংলাদেশে অনেক ফার্মে হচ্ছে। বায়োগ্যাস তৈরি করার ফলে কি হয়, সেই বায়োগ্যাসটা দিয়ে আমরা রান্না করতে পারি। ঠিক আছে। সো এটা হচ্ছে মেথড 3, আমরা মিটিগেশনের একটা এক্সাম্পল। মেথড 3 মানে হচ্ছে বিভিন্ন ধরনের মেথড আছে, আমরা যেহেতু 3টে এক্সাম্পল দেখাচ্ছি সেইভাবে আমি বললাম। সো স্মার্ট প্রসেসিং প্যাকেজিং আমরা দেখলাম যে স্মার্ট, সরি, প্রোডাকশন। এখন প্রসেসিং প্যাকেজিংটাতে আসি। প্রসেসিং প্যাকেজিংয়ে যদি আমি আসি, যদি কাউকে জিজ্ঞেস করি এটা বলতে কি বোঝাচ্ছ, প্রসেসিং প্যাকেজিং, এটা প্রসেসিং প্যাকেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে 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 কতগুলো কিওয়ার্ড আছে। সো কেউ যদি আমাকে জাস্ট একটা দুটো লাইন বলো, তারপরে আমি করব, কন্টিনিউ করব। আমরা গতদিনও এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আহ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তো ঠিক কনফিউজ যে আমি কি আদৌ মিটিং এর মধ্যে আছি কিনা। আচ্ছা, ওকে। সো আমরা আহ, আচ্ছা, স্মার্ট প্রসেসিং প্যাকেজিং এর কতগুলা কিওয়ার্ড এখানে আছে। যেমন প্রসেসিং প্যাকেজিং কোথায় হয়, ধরো আমরা তো প্রডিউস করলাম, প্রডিউস করার পরে আমরা কি করলাম, এটাকে পাঠাচ্ছি এখন ফ্যাক্টরিতে। কোনোটা আমরা সরাসরি মার্কেটে চলে যাচ্ছে, কিন্তু কিছু কিছু যাচ্ছে ফ্যাক্টরিতে। কিভাবে, কেন যাচ্ছে? প্রসেস হতে, প্রিজার্ভ হতে, প্যাকেট হতে, তাই তো? সো সেখানে মেশিন ইউজ হচ্ছে। সেই মেশিন ইউজ হতে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে। যেমন ওই বললো যে ইলেকট্রিসিটির তৈরি হওয়ার ফলে কি হয়, অনেক বেশি গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। তো আমরা যদি রিনিউয়েবল এনার্জিটা ইউজ করি ওই মেশিনগুলা চালাতে, সেটা একটা স্মার্টনেস। আমরা রিনিউয়েবল এনার্জি মানে কি, সোলার হতে পারে, হাইড্রো পাওয়ার হতে পারে, অথবা উইন্ড এনার্জি হতে পারে। সেই রিনিউয়েবল এনার্জিগুলা থেকে কোনো গ্রিন হাউস গ্যাস এমিট হবে না, সেগুলা ইউজ করতে পারি। সেগুলা ইউজ করতে পারি আমাদের যে যে মেশিনারিজগুলা, সেগুলা ইউজ, সেগুলাকে চালাতে। সো প্রিজার্ভ অ্যান্ড প্রসেস, কারণ হচ্ছে আমরা হচ্ছে মেশিনারি ইউজ করে এই জিনিসটা করি, প্রিজার্ভ করে প্রসেস করি। তারপরে হচ্ছে প্যাকেজিংয়ের কথা যদি আসি, র্যাপ। আমরা যেই জিনিসটা প্রসেস করলাম সেটাকে এখন আমাদের কোনো একটা কন্টেইনারে ভরতে হবে, অথবা আমাদের প্যাকেট করতে হবে। সো সেটাকে আমাদের র্যাপ করতে হবে, ফর এক্সাম্পল র্যাপ করতে হবে। সো ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে, মানে এমন ম্যাটেরিয়াল দিয়ে, আমরা যদি বেশি প্লাস্টিক দিয়ে খালি প্যাক করতে থাকি, অনেক প্লাস্টিক তৈরি হবে, জেনারেট করবো, তাই না? অনেক প্লাস্টিক তৈরি করতে হবে, সেই প্লাস্টিকগুলো আবার বর্জ্য পদার্থ হিসেবে মাটিতে ফেলবো। সো আমাদের এমন ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যেন সেটা রিইউজ করা যায়, রিডিউস করা যায়, রিসাইকেল করা যায়। এবং যতটা সম্ভব আসলে এই জিনিসটা কম আমাদের করতে হবে, এই ইউজেসটাই কমায় দিতে হবে। এবং তারপর আসতেছে ডিস্ট্রিবিউশনের কথা। ডিস্ট্রিবিউশন মানেই হচ্ছে ট্রান্সপোর্টেশন, তাই না? আমাদের এই যে জিনিসগুলো আমরা তৈরি করলাম, তারপর প্রসেস করলাম, এবং তারপরে এই যে র্যাপ করলাম, এগুলোকে আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় পাঠাতে হবে। পাঠাতে হলে কি করতে হবে, আমাদের ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। ট্রান্সপোর্ট ইউজ করা মানে হচ্ছে কি, আবার সেই গ্রিন হাউস গ্যাস। তো তার মানে কি, এই জায়গাটায়ও আমাদের এনার্জি এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। অথবা আমরা যে কোল্ড স্টোরেজে রাখবো সেখানেও আমাদের এনার্জি এফিশিয়েন্টলি, অথবা আমাদের স্মার্টলি, অথবা রিনিউয়েবল এনার্জি ইউজ করতে হবে। ঠিক আছে। সো এই পুরা প্রসেসটাই আসলে অনেক গ্রিন হাউস গ্যাস এমিট করে, অথবা কার্বন ফুটপ্রিন্ট তৈরি করে বিশাল বড়। সো এই জায়গাটায় আমাদের অনেক স্মার্টনেস করতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি, এই সবগুলাতেই আমরা চেষ্টা করব যতটা মিনিমাইজ ওয়েস্ট করা যায়, আমরা ওয়েস্ট করব না। আমরা এখন দেখবো যে কিভাবে করা যায় সেটা। এবং আলটিমেটলি মেইন উদ্দেশ্য হচ্ছে কার্বন ফুটপ্রিন্টটা কমানো। ঠিক আছে। সো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। এখন আমরা চলো ডিসকাস করি যে কয়েকটা মেথড। আচ্ছা, এখানে 3টা এক্সাম্পল অথবা 3টা মেথডের কথা বলা হয়েছে, বা 3টা আসলে কি বলবো, এটা
তিনটা জায়গা, হ্যাঁ, একটা প্রসেসিং, তারপরে হচ্ছে প্যাকেজিং এবং হচ্ছে ওয়েস্টেজ। সো আমি একটু বড় করে দেখানোর জন্য একটা আলাদা করি এগুলাকে। সো এনার্জি স্মার্ট প্রসেসিং অলরেডি আমি বলে ফেলছি যে রিনিউয়েবল এনার্জি ইউজ করা। এখানে সোলার এনার্জির কথা বলা হচ্ছে, অথবা বায়োম্যাস। বায়োম্যাসে যদিও কিছুটা গ্রিন হাউস গ্যাস তৈরি হয়, বাট স্টিল কম্পারেটিভ টু ফসিল ফুয়েল এটা আসলে অনেক কম। বায়োমাসটা হচ্ছে আমরা সাধারণত ওয়েস্টটাকে পুরাই যে এনার্জিটা প্রডিউস করি সেটা দিয়ে আমরা ইলেকট্রিসিটি তৈরি করি, ঠিক আছে, খুব সংক্ষেপে ইজিলি বললে। সো সেটা দিয়ে আমরা বিভিন্ন প্রসেসিং করতে পারি। তারপরে হচ্ছে আমাদের যে ওয়েস্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ওয়েস্টের কথা। এখন আমরা কোনো ওয়েস্টই করব না। আমরা যদি ওয়েস্টই না করি, এটা ম্যানেজমেন্টের জিনিসটা অনেক কমে যাচ্ছে। ওয়েস্ট না করার ব্যাপারটা কি, আমরা আপসাইক্লিং অ্যান্ড জিরো ওয়েস্ট। আপসাইক্লিং মানে হচ্ছে যে ধরো কোনো কিছু দেখতে খারাপ, হ্যাঁ, কোনো একটা ফল, কোনো একটা কলা একটু আঁকা বাঁকা, সে তৈরি হয়েছে, সে প্রডিউস হয়েছে এভাবে। সো সেই জিনিসটাকে আমরা কি করতে পারি, আমরা জুস বানাতে পারি, জ্যাম জেলি করতে পারি, প্রসেস করতে পারি, পাউডার বানায় ফেলতে পারি। সো আমরা ফেলে দেব না। আমরা ফেলে দিই, বড় বড় সুপার মার্কেটগুলো দেখা যায় যে অনেক সময় ওগুলো ফেলে দেয়। সো সেটা একটা ওয়েস্টেজ। এবং এই সমস্ত ডেভেলপড কান্ট্রিতেও সেটা হয় যে বড় বড় মার্কেটগুলোতে দেখা যায় যে দেখতে খারাপগুলাকে তারা ডিসকার্ড করতেছে। তো সেগুলোকে আমরা ডিসকার্ড না করে আমরা আপসাইক্লিং করতে পারি, ঠিক আছে, আমরা এরকম জুস, জ্যাম জেলি, পাউডার এগুলা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে, ধরো আমরা কাটলাম যে ছিলকাগুলা থাকছে, সেই ছিলকাগুলাও আমরা ইউজ করতে পারি। সো কোনো ওয়েস্টই হচ্ছে না। ছিলকাগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা এটাকে যে অ্যানিমাল ফিড বানাতে পারি, অথবা আমরা কোনো একটা বায়ো ম্যাটেরিয়াল বানাতে পারি। হ্যাঁ, এখান থেকেও কিন্তু এই যে আমরা বায়ো ম্যাটেরিয়াল মানে অনেক ধরনের কি বলে, এই ছিলকা দিয়ে আমরা হয়তো র্যাপিং এর জন্য কিছু একটা বানালাম। সো আমি ফর এক্সাম্পল বলতে পারি যে আহ, এটা আসলে ঠিক আপসাইক্লিং না। আমরা দেখি যে ইন্ডিয়াতে অনেক হয়, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে আমরা ব্যানানা লিফ অনেক ইউজ করি, তাই না, র্যাপিং এর বলো, খাওয়ার কথা বলো, ব্যানানা লিফটা অনেক হেলদি, সেটা আমরা ইউজ করি। সো এটা গেল একটা ওয়েস্টেজের কথা। তারপর হচ্ছে প্যাকেজিং। প্যাকেজিং অলরেডি আমরা আসলে বহুবার আলোচনা করেছি যে আমরা রিসাইকেবল ম্যাটেরিয়াল ইউজ করব, প্লাস্টিকটা যতটা কম পারা যায় আমরা কমাবো, এবং মিনিমাল বাট সেফ প্যাকেজিং যতটা পারা যায় মিনিমাম করব প্যাকেজিংটা। যেমন আম, এটাকে যদি আমি আরও প্যাকেট করি, আরও প্যাকেট করি না করে, যতটুকু করলে আসলে সেফ থাকবে খাবারটা ততটুকুই করব। এবং হচ্ছে আমি আচ্ছা, বায়োডিগ্রেডেবল অ্যান্ড ফ্রেশনেস মনিটরিং আমরা দেখব যে যদি দেখি যে হ্যাঁ কিছু আম, নষ্ট হয়ে যাচ্ছে, সাথে সাথে আমরা সেটাকে আসলে ইউজ করে ফেলবো। সো সেই মনিটরিংয়ের কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, যেহেতু অনেকটা সময় চলে গেছে। কোনো কোশ্চেন থাকলে আমাকে ইন্টারাপ্ট করে করে বলতে পারো। আচ্ছা, এরপরে কোশ্চেন না থাকলে চিন্তা করো, আমরা লাস্টে আলোচনা করতে পারি। আচ্ছা, ডিস্ট্রিবিউশনের কথা আসছে, ট্রান্সপোর্ট, লজিস্টিকের ব্যাপারটা। আমরা অনেক সময় লজিস্টিক নিয়ে একেবারেই চিন্তা করি না। সো এটাও কিন্তু একটা বিশাল কার্বন ফুটপ্রিন্টের জায়গা। সো এখানে কতগুলা এক্সাম্পল অথবা মেথড দেখানো হয়েছে, যেমন বাই লোকাল, সিজনাল, এফিশিয়েন্ট রাউটিং অথবা রুটিং যেভাবেই বলো, কনসিডেন্টাল ডেলিভারি, এনার্জি এফিশিয়েন্ট কোল্ড চেইন। সো এগুলো যদি আমি একটু ডিটেলস বলি, আমরা ডিস্ট্রিবিউশন কম হবেই না যদি আমরা লোকাল খাবার খাই। আমরা যদি নিউজিল্যান্ড থেকে অথবা আমরা যদি বাইরে থেকে কোনো একটা সেই ধরনের খাবার, ধরো ওখানকার আপেল খেতে হবে ফর এক্সাম্পল, সেটা আমরা খাবো, সেটা আনতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাভেল করে আসবে খাবারটা, তাই না, সে প্লেনে আসবে, কেউ জাহাজে আসবে। সো সেটা না করে যদি আমরা লোকাল খাবার খাই, আমাদের লোকালি যে সমস্ত প্রডিউস হচ্ছে সেগুলা খাই, এখানে কিন্তু কার্বন ফুটপ্রিন্ট কমছে। সো শর্টার ডিস্টেন্স মানে হচ্ছে লোয়ার ফুয়েলেজ, লোয়ার কার্বন ফুটপ্রিন্ট। তারপরে আসছে হচ্ছে আমাদের যে এই যে ডেলিভারি করার পন্থাগুলা। সো ডেলিভারি করার পন্থাটাও আমাদের লজিস্টিকও যদি আমরা স্মার্টলি করি এবং ডাটাবেস করি ডেফিনেটলি, এবং হচ্ছে প্ল্যানিং করে করি, তাহলে আসলে এখানেও কার্বন ফুটপ্রিন্ট কম হবে। সো এখানে অ্যামাজন, যেহেতু বাংলাদেশে নাই, অ্যামাজন ডে আছে বা এখানে আমেরিকাতে। সো অ্যামাজন ডে দিন যদি তুমি চাও, হয়তো আমাকে 2 দিন 3 দিন ওয়েট করতে হবে, কিন্তু তখন কিন্তু আমার ওই ডেলিভারি কস্টও তারা নেবে না। কারণটা কি, কারণ তারা হচ্ছে প্ল্যান করে ওইভাবে করে তারা করবে, একই দিনে
একই এরিয়ায় সবগুলা ডেলিভারি করবে। সো কার্বন ফুটপ্রিন্টটা কমানোর জন্য তুমি কিন্তু এক্সট্রা একটা ইনসেন্টিভ পাচ্ছ, তুমি কোনো ওই ইয়েটা পাচ্ছ না, ওই ইয়েটা দিতে হচ্ছে না যে ডেলিভারি কস্ট। সো সেটাও একটা, ওই এক্সাম্পলটা বলার কারণ হচ্ছে যে আহ, মানে আমরা যদি প্রপার প্ল্যান করে আমাদের পলিসির মধ্যে রাখি সেটাও আসলে করা সম্ভব। সো ডেলিভারি হয়তো বাংলাদেশের ক্ষেত্রে হয়তো অ্যামাজন নাই, বাট ডেফিনেটলি বড় বড় সুপার মার্কেটগুলো বলো বা বড় বড় বাজারগুলোতে ডেলিভারি হয়। সো সেইটাও আমরা যদি প্ল্যানিংয়ে করে যে কনসলিডেট করে যে এখান থেকে এখানে যাবে একই জায়গার মধ্যে আমরা ডেলিভারি দিচ্ছি, তাহলে কার্বন ফুটপ্রিন্টটা অনেক কম হবে। কিন্তু কম্পেয়ার টু দ্যাট যদি আমরা কেওটিক রাউটিং করি, অথবা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে একই দিনে বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করতেছি এবং হচ্ছে ট্রাক, তাতে কি আম, আমাদের নাম্বার অফ ভেহিকেল বেশি লাগছে এবং হচ্ছে আমাদের ট্রিপ বেশি হচ্ছে। সো আলটিমেটলি কার্বন ফুটপ্রিন্টটা বাড়ছে। সো এখানেও আমাদের কিছু কাজের জায়গা আছে। তারপরে হচ্ছে আমাদের যদি আমরা যে কোল্ড স্টোরেজ, স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল, ঠিক আছে, স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল টু কিপ ফুড ফ্রেশ অ্যান্ড রিডিউস স্পয়েলেজ, লেস ফুড ওয়েস্ট, লোয়ার কার্বন ফুটপ্রিন্ট। সো আমরা প্রথমত আমরা তো ডেলিভারি করছি, সেটা একটা ব্যাপার। সেখানেও আমাদের আসলে সে ডেলিভারি ট্রাকেও আমাদের যথেষ্ট টেম্পারেচারটা আসলে কন্ট্রোল করতে হয়, গরম ঠান্ডার ব্যাপারটা থাকে। সো সেখানেও আমরা এনার্জি এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। এখানে যেমন সোলার প্যানেল দেখানো হচ্ছে, সোলার প্যানেল ইউজ করা হচ্ছে। তারপরে এখানে কোল্ড স্টোরেজ যেখানে রাখা হচ্ছে সেখানেও সোলার প্যানেল ইউজ করা হচ্ছে, সেটা তো একটা গেল। আরেকটা হচ্ছে যে স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল, যে টেম্পারেচারটা বাড়ছে বাইরের টেম্পারেচারের সাথে একটা অ্যালাইন করে আসলে এই জায়গাটায় টেম্পারেচার বাড়ানো কমানো কতটুকু দরকার এক একটা সবজির অথবা এক একটা খাবারের, সেইভাবে করে আমরা কন্ট্রোল করতে পারি। সেটা যদি করা হয় তাহলে ডেফিনেটলি এখানে আমাদের ওয়েস্টেজটাও কম হবে। আবার আমাদের যে এনার্জি এফিশিয়েন্ট ওয়েতে আমরা করছি সেই কারণে আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমে যাচ্ছে। ঠিক আছে, সো এটা তো গেল। তারপর হচ্ছে কনজামশনের ব্যাপারটায় যদি আসে, কনজামশনের কথাও আমরা সেদিন বলেছিলাম। কনজামশনের কথাটা মেনলি হচ্ছে আমাদের প্ল্যান্ট বেসড খাবার আমরা যত বেশি খাই, আমরা এই খাবারগুলা যেমন গরুর মাংস একদম বাদ দিয়ে দিব না, বা চেষ্টা করব কমানোর। কারণ হচ্ছে আমরা দেখেছি যে গরু নিজেই অনেক মেথেন জেনারেট করে, তারপরে আবার এটা প্রসেসিং করা, সো অনেক কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়। আমরা হিসাব করেছিলাম যে কত বেশি কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়। এবং আমরা ব্যালেন্স ডায়েটের কথা বলেছিলাম। সো ব্যালেন্স ডায়েটের কথাতে যেটা হচ্ছে সব ধরনের খাবার আসলে প্লেটে থাকবে, মাছ, সবজি এবং প্রোটিন বেস, কার্বোহাইড্রেটও থাকবে, সব কিছু মিলাই আমাদের প্লেটটা তৈরি করতে হবে। সো সেটা একটা ব্যাপার, কনসিয়াসলি খাওয়া আমাদের স্মার্ট কনজাম্পশনের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমাদের প্রপার মিল প্ল্যান থাকতে হবে, যেন আমরা মানে নষ্ট না করি। এখন আমি একবারে অনেক রান্না করলাম এবং পরের দিন আমি সেটা খেলাম না, তাহলে ওয়েস্টেজ হলো, আমি ফেলে দিলাম, এটা একটা বিশাল ওয়েস্ট। সেই ওয়েস্টেজটা যেন না হয়। এবং হচ্ছে যতটা পারা যায় যদি কিছু বাকি থাকে সেটা আমরা প্রিজার্ভ করব এবং পরের দিন আমরা চেষ্টা করব সেটাই খাওয়ার। তাতে আমাদের ওয়েস্টেজটা কম হবে। ওয়েস্টেজটা কম হলে কার্বন ফুটপ্রিন্ট কমে যাচ্ছে। এবং আচ্ছা, কুকিং এর কথা লাস্ট দিন আমরা বলেছিলাম। কুকিং পন্থার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে প্রেসার কুকার ইউজ করতে। প্রেসার কুকার ইউজ করলে আসলে তাড়াতাড়ি হয়ে যায় এবং আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমে। এবং যারা রান্না করো তারা জানো, অনেক সময় আমরা ডাল রান্না করার সময় দেখে যে ডালটা ভিজিয়ে রাখি আগে, অথবা বিনসগুলো সেগুলো ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার কারণটা কি, আমাদের তাড়াতাড়ি রান্না হয়, রান্নাটা ইজি হয় এবং কম তাপ লাগে। এবং হচ্ছে কম তাপ লাগা বা কম রান্না সময়টা কম দেওয়ার মানে কি, আমাদের কার্বন ফুটপ্রিন্টটা এখানে কমে যাচ্ছে। সো আমাদের কুকিংটার উপরও ডিপেন্ড করে। সো তারপরে আসে হচ্ছে কম্পোস্টিং এর কথাটা আমরা বলেছিলাম যে স্মার্ট ডিসপোজাল। সো কিছু তো থাকবেই। ধরো আপেল তো আমরা পুরাটা খেয়ে ফেলতে পারবো না, আপেলের মাঝখানের অংশটা আমাদের ফেলে দিতে হবে। সো সেই ফেলা জিনিসটাই আমরা কি করতে পারি, এটাকেও আমরা রিসোর্স করে ফেলতে পারি। একেবারে ফেলে না দিয়ে ল্যান্ডফিল যেখানে আমরা ময়লা ফেলে সেখানে না ফেলে দিয়ে এটাকে আমরা কম্পোস্ট সার করতে পারি। কম্পোস্ট বিনের মধ্যে যদি আমি প্রপার এনভায়রনমেন্ট তৈরি করি, ডেফিনেটলি এটা একটা প্রপার সার হবে। ঠিক আছে, সেটা কম্পোস্ট সার, অর্গানিক ফার্টিলাইজার যেটাকে বলে। সেটা আমার মাটিকে আরো বেশি সমৃদ্ধ করবে। আমার মাটিকে সমৃদ্ধ করা মানে হচ্ছে আমার আরো ভালো গাছ তৈরি হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, যেখানে কার্বন ফুটপ্রিন্টটা অনেক কমে যাবে। আচ্ছা,
এরপরে কতগুলো এক্সাম্পল আছে, আমি তার আগে যাওয়ার আগে এখানে যাওয়ার আগে আমাদের বাংলাদেশে কতগুলো এক্সাম্পল, আমাদের প্রেজেন্টেশন প্রায় মোটামুটি শেষ। আমি একটু জিজ্ঞেস করবো যে কোনো কোশ্চেন আছে কিনা কারো, বা কোনো কিছু এখানে ইনপুট দেওয়ার আছে কিনা, বিশেষ করে যারা ফুড টেকনোলজির, তারা কি কিছু এখানে বলতে চাও কিনা। আমি যে আগে যেগুলো বললাম আর কি, যে স্মার্ট কনজাম্পশন, স্মার্ট প্রসেসিং, প্যাকেজিং, অথবা স্মার্ট প্রোডাকশন। এই স্মার্ট স্মার্ট শব্দটা বলার কারণ হচ্ছে যত বেশি আমরা স্মার্ট করব তত বেশি কার্বন ফুটপ্রিন্ট কম হবে। তত বেশি আমরা এনার্জি এফিশিয়েন্ট ভাবে আমরা জিনিসগুলো প্রডিউস করব, জিনিসগুলো প্রসেস করব, প্যাকিং করব, এবং হচ্ছে কনজিউম করব, এবং হচ্ছে ফেলে দিব। সো এখানে কারো কেউ কিছু ইয়ে করতে চায় বা কি বুঝলা আমাকে যদি একটু বলো সংক্ষেপে। আহ, কি বুঝলা আমাকে একটু যদি বলো, আমি এখন কেউ যদি নিজে থেকে না বলো আমি ইয়েতে বলি। নাজমুল। জি ম্যাম। হুম, কোনো আমাকে যদি একটু সামারি করো যে আসলে আমরা কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত। প্রথমত হচ্ছে আমরা মাইক্রো গ্রিন সম্পর্কে জেনেছি, যেটা হচ্ছে আমার সুপার ফুড ফুড অ্যান্ড ওইটা হচ্ছে অনেক খুবই নিউট্রিয়েন্ট রিচ, যেটাতে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, এবং বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আছে, যেটা আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য ওটা আম, খুবই উপকারী। এবং আমরা আরো জেনেছি যে আমরা এটাকে আমরা হচ্ছে গ্রো করতে পারি। আম, উম, এটা তারপর হচ্ছে এটা গ্রো করার জন্য আমরা কি কি মেনটেন করব, কি কি কন্ডিশন মেনটেন করবো, এটা সম্পর্কে জেনেছি। আর হচ্ছে আমরা হচ্ছে কার্বন ফুটপ্রিন্ট এন্ড ফুড ফুটপ্রিন্ট আমরা কিভাবে কমাতে পারি এটার কিছু সলিউশন দেখছিলাম। তারপর হচ্ছে আমরা স্মার্ট প্রোডাকশন, তারপর কি এটা সম্পর্কে জেনেছি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, তারপর হচ্ছে স্মার্ট প্রসেসিং এন্ড প্যাকেজিং। এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে কিভাবে কার্বন ইমিশনস বা কার্বন ফুটপ্রিন্টটা হচ্ছে কমাতে পারি, এটা সম্বন্ধে আমরা জেনেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, আমরা আসলে মেইনলি আমাদের মানে কিভাবে প্রত্যেকটা স্টেপেই আসলে কিভাবে আমরা কার্বন ফুটপ্রিন্ট কমাতে পারি সেটা নিয়ে আমরা একটু বললাম। আচ্ছা, এক্সাম্পলগুলো জাস্ট আমার একটা স্লাইড আমি একটু দেখাই, তারপরে তোমাদেরকে আহ, আমাদের আসলে মেইন আসলে আমাদের এটা ছিল আজকে মাইক্রোগ্রিনটা নিয়েই বলা। সো এক্সাম্পল এখানে কয়েকটা আছে, এগুলা পুরো বাংলাদেশের এগুলা করা হয়। বাংলাদেশে কোনো কোনো জায়গায় করা হয়, অথবা আমাদের যে স্মার্ট সরি সরি স্মার্ট প্রোডাকশনের কথা আমি যদি বলি, যেমন ধরো দক্ষিণাঞ্চলে অনেক জায়গায় কিন্তু ফ্লোটিং গার্ডেন অথবা ফ্লোটিং এই চাষ করা হয়। ফ্লোটিং চাষটা করার কারণটা কি, কারণটা এটাকে বলে ফ্লোটিং গার্ডেন অথবা ফ্লোটিং ফার্মিং। কারণ কি, ওই জায়গায় অনেক বন্যা হয়, পানির তলে থাকে। সো আমরা যেটা করি, ওই যে কচুরি পানাগুলো আছে না, কচুরি পানাগুলোর উপরেই যারা এগ্রিকালচারের স্টুডেন্ট এখানে কেউ যদি থাকো হয়তো বলতে পারো, অথবা নাজমুল বা তানহা যদি কিছু ইনপুট দাও, কচুরি পানাগুলার উপরেই আসলে আমরা লেয়ার বাই লেয়ার করে ওদেরকে মাটি মানে ওই ওই জায়গাটাই আমরা এই যে কম্পোস্ট বলের মধ্যে আমরা সিডলিংগুলা ঢুকাই ঢুকাই, এখানে আমরা আসলে এই গাছকে চারাগুলা রোপণ করি। এটা করার মেইন কারণটা হচ্ছে যে এটা যখন ভাসতে থাকে এটা আসলে নষ্ট হয় না, এখানেই ফসলটা ফলে। হ্যাঁ, বন্যা হচ্ছে, পানি হচ্ছে, কিন্তু তার উপরেই আসলে আমরা ফসল ফলাচ্ছি, এবং পানি যতই উপরে উঠে, বন্যার পানি তো বাড়তে পারে, বন্যার পানি যদি বাড়লেও কোনো সমস্যা হয় না, এটা ডুবে যাবে না। এটা ডুবে না গিয়ে এটা আসলে এটা ভাসতেই থাকবে। সো এটা একটা এক্সাম্পল যেটা দক্ষিণাঞ্চলে করে। এবং আরেকটা হচ্ছে তোমার এটাকে বলে সরজান মেথড। এটা এটা যেটা করে এটাও হয়তো বন্যা প্রবণ যেসব এলাকায় সেই সব জায়গায় করা হয় বেশি, যে আমরা এই জায়গাগুলোতে বেশি গর্ত করে মাটিগুলা উঠায় এখানে এই জায়গাটাকে বেশি উঁচু করি, উঁচু করে আমরা এখানে গাছ লাগাই, যার ফলে বন্যা হলেও আসলে এই গাছগুলা খুব বেশি ক্ষতিগ্রস্ত তো হয়ই না, বরঞ্চ এখানে যে পানি জমে থাকে আহ, বন্যা ছাড়াও আমরা এই জায়গায় মাছ চাষ করতে পারি। সো একই জায়গা থেকে আসলে আমরা দুইটা বেনিফিট পাচ্ছি, ফসলও পাচ্ছি আবার ফিশও পাচ্ছি। তারপর আরেকটা এক্সাম্পল হচ্ছে, যেমন আমরা অনেক জায়গায় দেখা যায় কি, রাইস ফিল্ডে, এখন এটা মনে হয় থাইল্যান্ডেও বেশি করে, বাংলাদেশে কোনো কোনো জায়গা করে, যে রাইস ফিল্ডে
আহ, মাছের চাষ, কারণ রাইস ফেলে তো মাছ পানি জমে থাকে, সো সেখানে মাছের চাষ। কিন্তু ওই জায়গায় যদি মানে খরা হয়, ড্রট হয়, তখন কি হবে? মাছগুলো মরে যাবে না? সো সেইটা থেকে বাঁচানোর জন্য আসলে যেটা করা হয়, এটা কুয়ার মতো একটা মানে বা চৌবাচ্চার মতো, কিন্তু এটা আসলে তৈরি করে, এটা মাটির থাকে না, এটা সিমেন্ট দিয়ে। সো এরকম তৈরি করা হয় একটা স্যাংচুয়ারির মতো, যে মাছের একটা ইমার্জেন্সি প্লেস অথবা স্যাংচুয়ারি, মাছের একটা অভয়ারণ্য। যখন এরকম খরা হয় তখন গিয়ে তারা ওখানে নিজেদেরকে বাঁচাতে পারে, সো মাছগুলো মরে যায় না। সো অনেক সময় দেখা যায় যে এই এরকম ধান ক্ষেতের মধ্যে মাছ চাষ করলে যখন পানি থাকে না তখন মাছগুলো মরে যেতে পারে। সো সেই কারণে এরকম একটা, এগুলো কয়েকটা এক্সাম্পল আর কি, একদম রিয়েল লাইফ এক্সাম্পল। এবং এটার কথা অবশ্য অনেকেই জানো যে আমরা একই জায়গায় 3 ধরনের অ্যাকোয়াকালচার করতে পারি, 3 ধরনের জিনিস আমরা রাখতে পারি, ফিশ, মাছ অথবা সেল ফিশ অথবা সিউইড একসাথে আসলে, এবং এটারও বেনিফিট আছে। সো এই অ্যাডাপ্টেশন করে আসলে কি ধরনের ইনকাম যে আসলে বেসিক্যালি বাড়তি আসছে, তাই না? তো যে প্রোডাকশন যেমন বাড়ছে, আমরা ক্লাইমেটের সাথে ফাইট করতে পারছি এবং ইনকামটাও বাড়ছে। সো এটা কতগুলো এক্সাম্পল আমি দেখালাম, এছাড়া আরও অনেক কিছু পৃথিবীতে হচ্ছে। স্মার্ট এগ্রিকালচারের কথা বলো বা স্মার্ট প্রোডাকশনের কথা বলো। সো বাংলাদেশে কয়েকটা স্মার্ট রাইস ভ্যারাইটির কথা এখানে দেওয়া হচ্ছে, যেমন হচ্ছে এটার কথা আমি আগেও বলেছিলাম, স্কুবা রাইস। সো এটা বন্যার পানিতে বেঁচে থাকতে পারে। আরেকটা হচ্ছে ক্যামেল রাইস, সেটা হচ্ছে খরা হলে সে পানি জমায় রাখে আসলে। এটাও বাংলাদেশের যে কি বিআরআরআই ধান, বিরি ধান অথবা বিআরআরআই ধান 56 বিভিন্ন নাম্বার দিয়ে করা আর কি। তাদের গবেষণার ফলে এগুলা প্রডিউস হচ্ছে, যেমন স্যালাইন টলারেন্ট, সি ওয়াটারেও এটা বেঁচে থাকতে পারে। অথবা আরেকটা হচ্ছে যেহেতু ম্যালনিউট্রিশন একটা ব্যাপার, একটা প্রবলেম, সো এই জিঙ্ক এনরিচ যে রাইসটা, এটার মধ্যে জিঙ্ক বেশি থাকবে। সো ওয়াইড স্প্রেড জিঙ্ক ডেফিসিয়েন্সি কমানোর জন্য এই উম, ভাতটা ভালো। সো প্রত্যেকটা আমার সোর্স এগুলা হচ্ছে মেইনলি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা থেকে। সো এখানে আচ্ছা, এই 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 এগুলা ছাড়াও আর কেউ কি কোনো এক্সাম্পল বলতে পারবা, বা কারো কোনো ইয়ে আছে মানে এখানে? Oops. নাজমুল, কোনো এক্সাম্পল আছে এখানে, মানে স্মার্ট প্রোডাকশন অথবা স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে কোনো এক্সাম্পল বলতে পারবা? স্মার্ট প্রোডাকশনের ক্ষেত্রে আমি হচ্ছে ট্রেডিশনাল যে হাইড্রোপনিক পদ্ধতিটা, ওটা হচ্ছে আমি রিয়েল লাইফ আর কি দেখছি, এবং আমরা বাসায় আর কি করছিলাম আব্বুর আচ্ছা সাথে আর কি। বাট আচ্ছা অন্যগুলো আর কি সরাসরি দেখা পসিবল হয় নাই। আর এমনিতে আমি হচ্ছে হাইড্রোপনিক্স এন্ড হচ্ছে অ্যাকোয়াকালচার পদ্ধতি সম্পর্কে হালকা পাতলা একটু জেনেছি আর কি, এবং হাইড্রোপনিক পদ্ধতিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে আর কি শেখার জন্য। আচ্ছা। সো হাইড্রোপনিক্স পদ্ধতিটা মেইনলি হচ্ছে পানির মধ্যেই জন্মানো, তাই না, গাছগুলা? জি জি, ওটাতে হচ্ছে আমার নিউট্রিয়েন্ট দেওয়া লাগে। যে আমি যে গাছগুলো হচ্ছে আমার হাইড্রোপনিক পদ্ধতিতে আমি প্রডিউস করব, বিশেষ করে ভেজিটেবলস গুলো আর কি আমার হাইড্রোপনিক পদ্ধতিতে প্রডিউস করা যায়। তো ওটার জন্য হচ্ছে আমার নিউট্রিয়েন্ট দেওয়া লাগে, আচ্ছা, ওকে। এবং হচ্ছে কিছু কন্ডিশনও মেনটেন করা লাগে আই থিঙ্ক। ওইটা আমার জানা নেই আর কি। ওকে ওকে। আর কারো কোনো কোশ্চেন বা কিছু আছে? আমার থেকে প্রেজেন্টেশন মোটামুটি এখানেই শেষ। সো তোমাদের অ্যাক্টিভিটিস হচ্ছে ডেফিনেটলি তোমরা চেষ্টা করবা মাইক্রোগ্রিনটা প্রডিউস করার। মাইক্রোগ্রিন প্রডিউস করাটা আমরা যদি প্র্যাকটিস করি, এবং বললাম আমাদের ওই আগের আলোচনা থেকে আমরা দেখলাম যে এটা আসলে শুধুমাত্র খাওয়া না, আমরা আসলে এটাকে চাইলে এটাকে আমরা বিজনেস আকারেও তৈরি নিয়ে যেতে পারি আর কি, সেই লেভেলে। বাট ডেফিনেটলি বাংলাদেশে এই খাবারটা আরো বেশি পপুলার করতে হবে, সেটাও একটা ব্যাপার। সো হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, অথবা আমরা যেহেতু অনেকটা সময় চলে গেছে আমরা শেষও করে দিতে পারি, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, সামিউল, ঐশী, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকো। সো আমাদের নেক্সট